আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়ে গেলাম লাভ ফর ইউ ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা কিন্তু এই ভিডিওর প্রিন্ট কমেন্ট থেকে প্রথম পর্বটা দেখে নিও, এতে করে গল্পটা বুঝতে সুবিধা হবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা বেশিরভাগ মানুষই আমার ভিডিওটা ডাউনলোড করে দেখে ফেলো, এতে করে আমার ভিডিওর রিচ অনেক কমে যায়। তাই অনুরোধ করব ভিডিওটা ডাউনলোড না করে সরাসরি আমার চ্যানেল থেকে দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম চ্যান আর জিয়া কিস করে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করে। তারপর তো বাড়ি আসার পর থেকে তারা একজন আরেকজনের সামনে যেতেই পারছিল না, তারা দুজনের লজ্জায় একদম টমেটোর মতো লাল হয়ে যাচ্ছিল। তবে তারা দুজনই অনেক বেশি খুশি ছিল। যাই হোক, পরের দিন চ্যান যেখানে কাজ করত সেখানে এসে দেখে ওদের কনস্ট্রাকশন প্রজেক্টগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এতগুলো মানুষ এখানে কাজ করে, সবাই তো এসব দেখে অনেক বেশি ভেঙে পড়ে, কারণ এখন তারা নতুন করে কোথায় কাজ পাবে। এসবের জন্য চ্যানও আপসেট হয়ে পড়ে। তারপর চ্যান যখন গাড়িতে করে যাচ্ছিল তখন ওর সাথে মিস্টার জাওয়ের একটা লোকও ছিল। লোকটি বলে, আরে এসব নিয়ে এত চিন্তা করো না, এটা তো প্রথম না, আগেও ওনার প্রজেক্ট এভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ উনি অবৈধ কাজ করে। এখানে চ্যান আরো জানতে পারে আগে জিয়ার মা যে কোম্পানিতে কাজ করত ওইখানেও সবচেয়ে বড় ইনভেস্টর মিস্টার জাওই ছিল, মানে জাওই স্ক্যাম করে পালিয়েছিল, আর এখনো জাও এভাবেই কাজ করে যাচ্ছে। লোকটি তো মিস্টার জাওয়ের একটা সুটকেস নিয়ে যাচ্ছিল। চ্যানের তখন লুলির বলা কথাগুলো মনে পড়ে। বিদেশ যাওয়ার আগে লুলি এয়ারপোর্টে চ্যানকে বলেছিল, তুমি মিস্টার জাওকে যতটা ভালো ভাবছো উনি কিন্তু ততটাও ভালো না, তাই সবসময় সাবধানে থেকো। লুলির বলা কথাগুলো ভেবে চ্যান বুঝতে পারে মিস্টার জাও আসলে কোনো ভালো লোক না। তারপর চ্যান সুটকেসটি খোলে, যেখানে সে বেশ কিছু ডকুমেন্টস দেখতে পায় যেগুলো ট্যাক্স রিলেটেড ছিল। অন্যদিকে আমরা অফিসার কাংকেও এই কেসটা নিয়ে কাজ করতে দেখি, আর ম্যাংও যে অফিসে কাজ করত সেই অফিসটি ট্যাক্স রিলেটেড ছিল। এদিকে চ্যান এসে মিস্টার জ্যাংকে ওদের ট্যাক্সের কথা বলে, যেটা শুনে জ্যাং প্রচন্ড শকড হয়ে যায়। তারপর তিনি চ্যানকে একটা সিক্রেট রুমে নিয়ে আসে। এই এরিয়ার মধ্যে যতগুলো জায়গা ছিল সব জায়গায় ক্যামেরা সেট করা ছিল, যেটার ব্যাপারে কেউই জানতো না। এইসব ক্যামেরার মাধ্যমে মিস্টার জ্যাং সবার উপরে নজর রাখত। আজ প্রথম তিনি চ্যানকে এই রুমে নিয়ে এসেছে। এই দেখে আমরা বুঝতে পারি মিস্টার জ্যাং এখন চ্যানকে কতটা বিশ্বাস করে। তারপর জ্যাং একটি ঘড়ি চ্যানকে পরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, এই ঘড়িটা তোমাকে উপহার হিসেবে দিলাম। আসলে এই ঘড়িটা লিমিটেড এডিশনের ছিল, এখানে আর কারোর এরকম ঘড়ি নেই। তারপর জ্যাং চ্যানকে কিছু ডকুমেন্টস দিয়ে বলে, এগুলো মিস্টার জাওর কাছে দিয়ে এসো, আমি ব্যস্ততার কারণে যেতে পারছি না। অন্যদিকে জিয়া আর ওর স্কুলের সব ফ্রেন্ডদেরকে একটা রেস্টুরেন্টে মিট করতে দেখতে পাই। ওরা সব ক্লাসমেটরা মিলে একটি পার্টির আয়োজন করেছিল, এখানে সবাই অনেক মজা করে। আসলে এটা ছিল তাদের বিদায়ের পার্টি, মানে তাদের লাস্ট গুড বাই। এই জন্য সবাই তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ এখন থেকে সবার নতুন জীবন শুরু হবে। কে কোন জায়গায় চলে যাবে আর কখনো দেখা হবে কিনা কেউই জানে না। সবাই একসাথে সুন্দরভাবে আজকের দিনটা সেলিব্রেট করতে থাকে। তখনই হঠাৎ করে লিন নামের ওই ছেলেটি একটি ফ্লাওয়ার বুকে নিয়ে এসে জিয়াকে প্রপোজাল করে দেয়। সবাই তো এতে অনেক খুশি হয় আর ওদেরকে চেয়ার আপ করতে থাকে, কারণ সবাই ভেবেছিল জিয়া লিনের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিবে। অন্যদিকে আমরা চ্যানকে এই একই রেস্টুরেন্টে দেখতে পাই, কারণ জাও এখানেই ছিল, আর চ্যান জাওকে কিছু ডকুমেন্টস দিতে এখানে এসেছিল। চ্যান জাওকে পেপারগুলো দিয়ে যখন চলে যাচ্ছিল তখনই সেখানে জিয়ার কথা শুনতে পায়। এই দেখে চ্যান সেখানে দাঁড়িয়ে পড়ে আর দেখে লিন জিয়াকে প্রপোজাল করছে, আর সবাই জিয়াকে বলে ইয়েস বলে দিতে, যেগুলো দেখে চ্যানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ঠিক তখনই জিয়া লিনকে বলে, আসলে আমি অন্য আরেকজনকে পছন্দ করি। যেটা শুনে চ্যান একটু অবাকি হয়, কারণ সে ভেবেছিল জিয়া হয়তো লিনের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিবে। এবার চ্যান মিস্টার জাওয়ার দেওয়া ঘড়িটা খুলে ফেলে, কারণ সে আর এই রিক্সি কাজ করতে চায় না, কারণ তার জীবনের সাথে জিয়ার জীবনটাও জড়িয়ে আছে। সে জিয়াকে কোনো রিক্সে ফেলতে চায় না। তারপর যখন চ্যান চলে যাচ্ছিল তখনই জিয়া তাকে দেখে ফেলে আর দৌড়ে ওর পিছু আসে। জিয়ার পিছু পিছু ওর বন্ধুরাও আসে, লিনও আসে। ওরা সবাই তো হাইকিং এ যাওয়ার প্ল্যান করছিল। ওরা চ্যানকেও ওদের সাথে যেতে বলে। তখনই মিস্টার জাও সেখানে চলে আসে, যে অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর অনেক উল্টাপাল্টা কথা বলছিল। চ্যান ওনাকে থামানোর চেষ্টা করে, কিন্তু যাও জিয়ার তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, নেক্সট টাইম তোমরা আমার থেকে ট্রিট নিতে এসো। এসবে চ্যানের তো অনেক বেশি রাগ হয়। চ্যান ভাবতে থাকে, আমার জন্যই জিয়া ওর ফ্রেন্ডদের সামনে এভাবে ইনসাল্ট হলো, এই জন্য ওর তো অনেক বেশি গিল্টি ফিলও হচ্ছিল।
তারপর তারা বাসায় চলে আসে। জিয়া চ্যানকে বলে, তোমার যে বস, ওনার রেপুটেশন তো খুবই খারাপ। নিউজে আমি অনেক আর্টিকেল দেখেছিলাম, ওনার সাথে কাজ করলে তোমার ক্ষতি হতে পারে। চ্যান বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, তোমার সামনে একটা খুবই সুন্দর ফিউচার ওয়েট করছে, তুমি নিজের ক্যারিয়ারে ফোকাস করো। এদিকে ইদানিং মিস্টার জাওয়ের সব মালামালি আটকা পড়ে যাচ্ছিল, পুলিশ যেন ওনার পিছুই ছাড়ছে না। উনি তখন জ্যাং এর কাছে এসে পরামর্শ চায়। জ্যাং বলে, যে ট্যাক্সের ডকুমেন্টস নিয়ে এত প্রবলেম হচ্ছে, ওই প্রমাণগুলো নষ্ট করে দিলেই তো হয়। অন্যদিকে আমরা জিয়ার চ্যানকে দেখতে পাই, আজ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। রাতে জিয়ার একদমই ঘুম আসছিল না, কারণ কালকে ওর এক্সামের রেজাল্ট দিবে। সে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে সেটা জানতে পারবে। ওর তো অনেক বেশি টেনশন হচ্ছিল। বাইরে তখন অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, যেটাতে জিয়া তো একটু ভয় পাচ্ছিল। তখনই চ্যান ওর রুমে আসে আর নিজের জন্য নিচে বিছানা করে, কারণ চ্যান বুঝতে পেরেছিল যে এই সময় জিয়া ভয় পেতে পারে। তাই সে জিয়ার রুমে চলে আসে। জিয়া বলে, তুমি নিচে কেন ঘুমাতে যাচ্ছ? উপরে তো অনেক জায়গা আছে, উপরে চলে আসো। তারপর চ্যানও জিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে। জিয়া তো চ্যানের অনেকটা কাছাকাছি চলে আসে। ও ভাবতে থাকে চ্যান হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই জিয়া চ্যানকে কিস করতে যায়, কিন্তু চ্যান ওকে সরিয়ে দেয় আর বলে, এসব করার পারফেক্ট সময় এখনো হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো। এই বলে সে জিয়াকে জড়িয়ে ধরে রাখে, তবে তারা রোমান্স করে না। এর কিছুক্ষণ পরই চ্যানের কাছে মিস্টার জ্যাং এর কল আসে। কল দেওয়ার সাথে সাথেই চ্যান যাওয়ার জন্য রেডি হয়। জিয়া তো অবাক হয়ে বলতে থাকে, এত রাতে এই বৃষ্টির মধ্যে তুমি কোথায় যাচ্ছ? কাল সকালেই তো আমার রেজাল্ট দিবে, আমি তো তোমার সাথে আমার রেজাল্ট দেখতে চাচ্ছিলাম। চ্যান বলে, আমার এখনই যেতে হবে, কারণ খুবই আর্জেন্ট একটা কাজ পড়েছে। আমি তোমাকে প্রমিস করছি, আজকের পর থেকে আমি আর আমার বসের হয়ে কাজ করব না, সব কাজ ছেড়ে দিব, আর কাল সকালে একসাথে তোমার রেজাল্ট দেখব। তারপর চ্যান ওকে বাই বলে চলে যায়। তবে জিয়ার তো একদমই ঘুম ছিল না, তাই সে চ্যানের জন্য একটা মেল লেখে। ও চ্যানের জন্য কি ফিল করে, ওকে কত বেশি ভালোবাসে, এই সবকিছুই লিখতে থাকে। ও যখন সেন্ড করতে যাবে তখনই কারেন্ট চলে যায়, যার কারণে কম্পিউটারটা অফ হয়ে যায়। সেও আর মেলটা করতে পারে না। পরের দিন তো নিজের রেজাল্ট চেক করতে জিয়া ইন্টারনেট ক্যাফেতে চলে আসে। জিয়া চ্যানের জন্যই অপেক্ষা করছিল, কারণ সে চ্যানকে সাথে নিয়ে তার নিজের রেজাল্টটা চেক করতে চায়। তখনই জিয়া জানতে পারে ট্যাক্সের ডিপার্টমেন্টে আগুন লেগেছে। সেখানে তো চ্যান আটকা পড়ে যায়। ফায়ার ফাইটার টিম ওইখানে ওদেরকে রেস্কিউ করতে চলে আসে। এইসবে জিয়া তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ও তো ভিতরে যাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে, কিন্তু কেউ ওকে ভিতরে ঢুকতে দেয় না। অনেকক্ষণ অপেক্ষা করার পরও ফায়ার ফাইটাররা ওকে খুঁজে পায় না, যার জন্য জিয়া প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এইভাবে অনেক সময় পর চ্যানকে পাওয়া যায়, তবে তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যা দেখে জিয়া তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার তো এই পৃথিবীতে চ্যান ছাড়া আপন বলতে কেউই নেই। তারপর চ্যানকে হসপিটালে আনা হয়। চ্যানের এরকম অবস্থা দেখে জিয়া কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ও তো অনেক কান্নাকাটি করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। সুস্থ হওয়ার পর থেকে চ্যান কেন জানি জিয়ার সাথে রুট আচরণ করতে শুরু করে। জিয়া বলে, তুমি আমার জন্য অন্য ইউনিভার্সিটিতে কেন অ্যাপ্লাই করেছিলে? আমি তো তোমাকে বলেছি আমি এই শহরেরই একটা নর্মাল ভার্সিটিতে পড়তে চাই, কেন তুমি অন্য শহরে আমার অ্যাডমিশন করিয়েছ? আমি কোনো টপ ভার্সিটিতে পড়তে চাই না। চ্যান জিয়াকে একটা কার্ড দেয় আর বলে, এর মধ্যে তোমার অ্যাডমিশনের সব টাকা আছে, আমি তোমার জন্য টিকিটও কেটে রেখেছি, তুমি এখান থেকে গিয়ে ওই শহরে নতুন করে আবারও সবকিছু শুরু করো। ওর এরকম আচরণে জিয়া তো প্রচন্ড শকড হয়ে যায় আর বলে, তুমি কি করতে চাচ্ছ? আমি তো এখান থেকে কোথাও যাব না। চ্যান বলে, তাহলে কি করবে? আমি কি সারা জীবন তোমার টেক কেয়ার করবো নাকি? এবার তুমি নিজের ক্যারিয়ার নিজেই গড়ো। যেগুলো শুনে জিয়া খুবই আপসেট হয়ে যায় আর কান্না ভরা কণ্ঠে বলতে থাকে, তুমি এরকমটা কেন করছো? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? চ্যান হাসতে থাকে আর বলে, এতদিন আমি তো তোমার সাথে শুধু টাইম পাস করেছিলাম, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। যেটা শুনে জিয়ার তো মনটাই ভেঙে যায়। যাকে সে এত বেশি ভালোবাসে তার মুখ থেকে এই কথাটা সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই কারণে সে আর একটা কথা না বললেও এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু একটু পরই আবারও ফিরে এসে চ্যানকে সজোরে একটা থাপ্পড় মেরে চলে যায়। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে, মানে ড্রামার শুরুর কাহিনীতে আর কি। আজ অনেক বছর পর জিয়া আবারও বাসায় ফিরে এসেছে। চ্যান তো জিয়াকে দেখে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। ও চাচ্ছিল জিয়া এখান থেকে চলে যাক, কিন্তু জিয়া কোনোভাবেই এখান থেকে যাবে না। তবে চ্যান রেগে ওর সব জিনিসপত্র প্যাক করে ওকে লাগেজ ধরিয়ে দিয়ে বলে, তুমি এখনই এ বাসা থেকে চলে যাও। জিয়া বলে, আশ্চর্য, তুমি নিজেই তো বলেছিলে এটা আমারও বাসা, আমি আমার বাসা ছেড়ে কোথাও যাব না। জিয়া লাগেজ নিয়ে নিজের রুমে চলে
আসে। পরের দিন সকালে চেন যখন ওয়াশরুমে যেতে নেয় তখন তো ও জিয়াকে এইভাবে দেখে একটু ভয়ই পেয়ে যায় আর বলে, এইসব কি পরেছ? তোমার তো আরো বড় কাপড় চোপড় পরা উচিত, নাও এটা পরে নাও। তবে জিয়া তার শার্ট তার দিকে ছুঁড়ে মেরে বলতে থাকে, তুমি কি এখনো ছোট বাচ্চা নাকি? এত ওভার রিয়েক্ট কেন করছো? তারপর থেকে জিয়া তো চেনকে দেখিয়ে দেখিয়ে নিজের সব কাজ করতে থাকে। ওর এরকম আচরণ দেখে চেন ভাবে জিয়া তো আগে অনেক ইনোসেন্ট ছিল, হঠাৎ করে সে এরকম কেন হয়ে গেল। তারপর রাতের বেলা জিয়া চেনের কাছে লাইটার চায়। চেন বলে, তুমি লাইটার দিয়ে কি করবে? জিয়া বলে, স্মোক করব। এই শুনে চেন তো আকাশ থেকে পড়ে। এই মেয়ে বলে কি? চেন জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? এসব তোমার সাথে একেবারেই যায় না। জিয়া বলে, আমি আগে ঠিকই ছিলাম, তবে কেউ একজন চেয়েছে আমি যেন নতুন করে জীবন শুরু করি। এখন আমিও পরিবর্তন হয়েছি, তোমার কথায় নতুন করে সব শুরু করেছি। আমার নতুন রূপ তো দেখতেই পাচ্ছ, আমার এই পরিবর্তন দেখে তুমি খুশি হওনি? এই বলে জিয়া নিজের রুমে চলে যায়। জিয়ার এসব কথা শুনে চেন তো পুরাই বলদ হয়ে যায়। এসব ভেবে চেন তো বাসায় ঘুমাতেই পারছিল না, কারণ এই মেয়ে কখন কি করে বসে কোনো ঠিক নেই। তাই চেন নিজের কাজের জায়গায় চলে আসে। পরের দিন সকালে ওর ফ্রেন্ডেরা ওকে এই জায়গায় দেখে বেশ অবাক হয় আর বলে, তুই এখানে কি করছিস? বাসায় যাসনি? চেন বলে, আসলে জিয়া ফিরে এসেছে, তাই আজকের রাতটা আমি এখানেই ছিলাম। যাই হোক, তারপর চেন যখন কাজ করার জন্য তার শার্ট চেঞ্জ করছিল তখন আমরা ওর পিঠে অনেকগুলো আঘাতের দাগ দেখতে পাই। তো এগুলো কি করে হয়েছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। তখনই ইয়ান জিজ্ঞাসা করে, জিয়া আবারও কেন ফিরে এসেছে? চেন বলে, ওর নাকি ভ্যাকেশন চলছে। আমি বলেছি ভ্যাকেশনে এখানে কেন এসেছে? সে আমাকে বলল ও কি ভ্যাকেশনে ওর বাসায় আসতে পারবে না। এইভাবেই চেন তার বন্ধুদের সাথে জিয়ার কথাগুলো বলছিল। পরের সিনে দেখা যায় চেন ওর গাড়ি করে কোথাও যাচ্ছিল, তখনই জিয়া এসে ওর গাড়িতে উঠে পড়ে। জিয়া তো গাড়ির মধ্যে ওর দেওয়া ওই উইস্কারটা দেখতে পায়, যেটা অনেক আগে সে চেনকে দিয়েছিল। এটা দেখে জিয়া মনে মনে অনেক খুশি হয়ে যায় আর বুঝতে পারে চেন এখনো তাকে ভালোবাসে। তবে এখানে জিয়াকে দেখে চেন খুবই বিরক্ত হয় আর বলে, তুমি ভ্যাকেশনের জন্য ভালো কোনো জায়গায় যেতে পারলে না? এখানে কেন আসলে? জিয়া বলে, আমি এখানে এসেছি মাত্রই তো 2 দিন হলো, আর এখনই তুমি বিরক্ত হয়ে যাচ্ছ? চেন বলে, না, বিরক্ত কেন হব, আমি তো অনেক খুশি। জিয়া বলে, এসব বাদ দাও, এখন চলো বাজার করতে যাই। চেন বলে, তুমি না বললে কিছুদিনের জন্য এসেছো? তাহলে আমরা শুধু শুধু বাজার করব কেন? বাইরে থেকে খাবার অর্ডার করে নিব। তারপর চেন জিয়াকে ভয় দেখানোর জন্য খুব জোরে গাড়ি ড্রাইভ করতে থাকে, কিন্তু আজকে জিয়া একদমই ভয় পায় না, কারণ সে এখন বদলে গিয়েছে। তাছাড়া চেন তার সাথে থাকলে তার আবার ভয় কিসের? তারপর ওরা যখন বাসায় ফিরে আসে তখন দেখতে পায় বাসার লাইট নষ্ট হয়ে গিয়েছে আর চেন কোনো ভয় ছাড়াই ওই লাইটটি ঠিক করছিল, যা দেখে জিয়া বেশ অবাক হয়, কারণ চেন তো আগে কারেন্ট দেখলেই ভয় পেত আর সে কিনা আজ কারেন্টের কাজই করছে। তারপর রাতের বেলা চেন ঘুমানোর জন্য আজও বাসা থেকে চলে যাচ্ছিল। জিয়া জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? চেন বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, ওর সাথে আমি সময় কাটাতে যাচ্ছি। জিয়া বলে, তোমাকে কি আমি জিজ্ঞাসা করেছি তোমার গার্লফ্রেন্ড আছে কিনা? সেটা আমাকে বলতে। আমাকে সেদে সেদে নিজের গার্লফ্রেন্ডের কথা কেন বলছো? তুমি কি ভেবেছো এখন আমি তোমার কথা ভাবি? তুমি অন্য মেয়েকে ডেট করবে শুনে আমি জেলাস হব? কখনোই না। অন্যদিকে আমরা মিস্টার জ্যাংকে দেখতে পাই, ওনার সাথে এখন আর চ্যানের কোনো কানেকশন নেই। আজকে ওনার এক ক্লায়েন্ট ওনার সাথে দেখা করতে আসে আর চ্যানের ছবি দেখিয়ে বলে, তুমি কি ওর সাথে আমার যোগাযোগ করিয়ে দিতে পারবে? আসলে আমার এমন কিছু কাজ আছে যেগুলো চ্যান ছাড়া কেউই করতে পারবে না। অন্যদিকে আমরা চ্যানকে দেখি আজকে ওর ফ্রেন্ডের সাথে সে অনেক ড্রিঙ্ক করতে থাকে। ফ্রেন্ড একটু অবাক হয়ে বলে, এতদিন তো তুই ড্রিঙ্ক করতি না, হঠাৎ তোর কি হয়ে গেল? তুই এই শহরে ফিরে আসার পর থেকে কেমন জানি হয়ে গিয়েছিস। তাদের কথা থেকে আমরা জানতে পারি চ্যান এতদিন অন্য শহরে ছিল, তখনই সেখানে ওই গুন্ডাগুলো আসে আর চ্যানকে বলে ওদের বসের হয়ে কাজ করতে। তবে চ্যান এখনো জানে না ওদের বসকে, সে ওদের সাথে কাজ করবে না বলে মানা করে দেয়, যেটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তবে চ্যান তাদের কোনো কথাই রাজি হয় না, ফলে তারা তো রেগে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল টুনি, আর টুনিকে চ্যান সবার সামনে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। আজকে চ্যান অনেক বেশি ড্রিঙ্ক করায় তার বারবার বমি হচ্ছিল। টুনি তখন তাকে সামলাতে থাকে আর বলে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দেই। ওর ফ্রেন্ডেরা বলে, আরে না না, আমরা ওকে বাসায় ড্রপ করে দিব, কারণ টুনি এখনো জিয়ার কথা জানে না। বন্ধুরা বলে, তোমার জন্য আমরা ট্যাক্সি ডেকেছি, যাও তুমি ট্যাক্সি করে চলে যাও। টুনি যখন চলে যায় তখন চ্যানের বন্ধুরা
চেনকে ওর বাসায় পৌঁছে দেয়। কিন্তু বাসার ভিতরে ঢুকতে ওদের ভয় হচ্ছিল, কারণ বাসার ভিতরে তো জিয়া আছে। চেন তো এর আগে কখনোই এভাবে ড্রাঙ্ক হয়ে জিয়ার সামনে যায়নি। এখন যদি জিয়া ওকে ড্রাঙ্ক দেখতে পায় তাহলে পরের দিন তো চেন তাদেরকে বকা দিবে। তারপর চেন বলে, বাসায় জিয়া আছে, আমাকে এই অবস্থা দেখলে সে তো রেগে যাবে, আমাকে তোমরা পরিষ্কার করে দাও যাতে করে আমার গা থেকে অ্যালকোহলের কোনো স্মেল না আসে। তারপর ইয়ান পানি কিনতে আসে, তখন সে জিয়াকে সেখানে দেখতে পায়। সে নিজেই আজকে ড্রিঙ্কসের বোতল কিনতে এসেছিল, যেটাতে ইয়ান তো পুরাই টাসকি খেয়ে যায়। তারপর ইয়ান জিয়াকে বলে দেয় যে চেন ড্রাঙ্ক হয়ে পড়েছে। জিয়া বলে, চেন এখন কোথায়? ইয়ান বলে, বাসার নিচেই বসে আছে। জিয়া তখন ওদেরকে এখান থেকে চলে যেতে বলে আর নিজেই চেনকে বাসায় নিয়ে আসে। চেন তখন বলতে থাকে, এখন যেহেতু তুমি বাসায় আছো, আমার ড্রিঙ্ক করা একদমই ঠিক হয়নি। জিয়ার তখন পুরনো কিছু স্মৃতি মনে পড়ে, যেগুলো ভেবে ওর মনটা একটু খারাপ হয়ে যায়। পরের দিন সকালে চেন ঘুম থেকে উঠে কোথাও জিয়াকে দেখতে পায় না। ও ভাবতে থাকে সকাল সকাল জিয়া আবার কোথায় চলে গেল। তারপরও কাজের জন্য একটা গাড়ির শপে আসে। এখানে সে জিয়াকে দেখতে পায়। জিয়া নিজের জন্য একটা গাড়ি কিনতে এসেছে। চেন বুঝতে পারে জিয়া এখানে ভ্যাকেশনের জন্য আসেনি, ও এখানে অনেকদিন থাকার চিন্তা করছে। তারপর চেন ওদের কাজের জায়গায় এসে ওর ফ্রেন্ডদের সাথে জিয়ার কথা শেয়ার করে আর বলে, জিয়া এরকমটা কেন করছে? ওকে আমাকে ডিস্টার্ব করতে এসেছে? ওর ফ্রেন্ড বলে, তুই ডিরেক্ট জিজ্ঞাসা কর ও এখানে কেন এসেছে, তুই এখনই জিয়াকে কল দে। চেন বলে, আমার কাছে তো ওর নাম্বারই নেই। ইয়ানের কাছে আবার নাম্বার ছিল। সে চেনকে জিয়ার ফোন নাম্বারটা দেয়। পরের সিনে জিয়া যখন বাসায় আসে তখন দেখতে পায় চেন বাসায় ওর জন্য খাবার রান্না করেছে। তবে জিয়া এসব খাবার খেতে নিষেধ করে দেয়। চেন ওকে রিকোয়েস্ট করে খাওয়ার জন্য। জিয়া বলে, তুমি আমার পছন্দের খাবার কেন রান্না করেছো? তুমি কি ভাবছো আমাকে এসব খাবার খাইয়ে বোকা বানিয়ে আমার মুখ থেকে কথা বের করবে যে আমি এখানে কতদিন থাকবো? তবে আমি এখন আর আগের মতো বোকা নেই। তারপর জিয়া খাবার মুখে দেয় আর চেনকে বলতে থাকে, আজকে তুমি যে খাবার রান্না করেছো খাবারের টেস্ট তো খুবই বাজে হয়েছে, মনে হচ্ছে অনেক বছর পর রান্না করেছো। তারপর জিয়া বাসার সমস্যাগুলোর কথা বলতে থাকে, জানালা ঠিক নেই, সোফার অবস্থা খুবই খারাপ, এসব ঠিক করো না কেন? জিয়াকে এমন ভাবে কথা বলতে দেখে চেন একটু অবাকই হয় আর বাসা থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর জিয়া চেনকে মেসেজ করে বলে, আমার হাতে তো ব্যথা লেগেছে, বাসায় এসে থালা বাসন পরিষ্কার করে দিয়ে যাও। চেন ভাবতে থাকে, ও তো দেখি আমাকে বাসার কাজের লোক বানিয়ে ফেলেছে। তারপর চেন বাসায় এসে সব থালাবাটি পরিষ্কার করে। তখনই সেখানে জিয়া আসে আর বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে মিথ্যে বলেছি? দেখো আসলেই আমি ব্যথা পেয়েছি। তবে ওর হাতে তেমন কিছুই হয়নি, সামান্য একটু চামড়া উঠেছিল। জিয়ার এরকম আচরণ দেখে চেন বুঝতে পারে না জিয়া কেন এরকমটা করছে, সে আসলে কি চাইছে। পরের দিন চেন জিয়ার রুমের জানালা ঠিক করে দেয়। কিছুক্ষণ পরই সেখানে ইয়ান আসে আর চেনকে বলে, আমাদের কাজের জায়গায় কিছু লোক এসে ভাঙচুর করছে। যেটা শুনে চেন প্রচন্ড রেগে ওর ফ্রেন্ডের সাথে সেখানে চলে যায়। জিয়াও এসব শুনে ওদের পিছু পিছু যায়। ওরা এসে দেখতে পায় ওদের আরেক ফ্রেন্ডকে তারা আটকে রেখেছে। আসলে এই লোকটি চেনকে দিয়ে কাজ করাতে চায়। চেন কাজ করতে রাজি হয় না দেখে তারা এখন এসব কিছু করছে। তবে চেন ওদেরকে সরাসরি বলতে থাকে, আমি তোমাদের সাথে কোনো কাজই করব না। কিন্তু ওরা তো চেনের কোনো কথাই শোনে না। চেন বলে, তোমরা আমার যে ক্ষতি করেছো এর ক্ষতিপূরণ দিয়ে যাও। তারা ক্ষতিপূরণ দিতে না চাইলে চেন একটা হকি স্টিক নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায় আর এমন ভয় দেখায় যে লোকটি প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর লোকটি বলে, তুমি কি জানো আমাদের পিছন থেকে কে সাহায্য করছে? তখনই সেখানে জ্যাং চলে আসে। আসলে জ্যাংই ওদেরকে পাঠিয়েছিল। চেনের সাথে উনি আবারও কাজ করতে চায়, কিন্তু চেন আর ওনার সাথে কোনো কাজই করতে চায় না। জিয়া বাইরে থেকে দেখার চেষ্টা করে ভিতরে কি হচ্ছে, কিন্তু ভিতরে সে কিছুই দেখতে পায় না। তারপর জ্যাং চলে যায়, জিয়াও চলে আসে। তবে জিয়া যে এখানে এসেছিল সেটা আবার চেন দেখতে পায়। তারপর চেন বাসায় এসে আরেকটা জানালা ঠিক করছিল। তখনই জিয়া বললে, তুমি তো আগে জ্যাং এর সাথে কাজ করতে, তাহলে এখন কেন করো না? চেন বলে, এমনি। জিয়া বলে, আচ্ছা লাস্ট 2 বছর তুমি কোথায় ছিলে? জিয়ার মুখে এই কথাটা শুনে চেন তো ঘাবড়ে যায় আর আচমকায় তার হাতটা কেটে যায় আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে দেখা যায় চেন বাড়িতে জিয়ার জন্য ওয়েট করছিল। অনেক রাত হয়ে যায়, তারপরও জিয়া বাড়ি আসে না। সকালবেলা জিয়া বাড়ি ফিরে আসলে চেন জিজ্ঞাসা করে, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? কিন্তু জিয়া কোনো উত্তর না দিয়ে তাকে ইগনোর করে সুজা নিজের রুমে চলে যায়। জিয়ার এমন আচরণে চেন অনেকটাই মন খারাপ করে। তবে পরের দিনও জিয়া একই কাজ করে, মানে রাতে বাসায় আসে না। চেনের তো অনেক কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে করছিল, তবে সে কিছুই বলে না। যাই হোক, তারপর জিয়া চেনদের ক্লাবে যায়।
ইয়ান তো তাকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে চ্যানকে বলে, দেখো জিয়া এসেছে। এদিকে জিয়া একটা লোকের কাছে খেলা শিখছিল। এই দৃশ্যটা দেখে চ্যানের তো খুবই জেলাস হচ্ছিল। সে সঙ্গে সঙ্গে ছেলেটির কাছে গিয়ে বলে, তুমি সরে যাও, ওকে আমি শিখাবো। ছেলেটিও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তারপর চ্যান জিয়াকে বলে, চলো বাইরে যাই। কিন্তু জিয়া যেতে রাজি হয় না। সে বলে, আমি এই টেবিলটা 1 ঘন্টার জন্য বুক করেছি, আমি কোথাও যাব না। চ্যানও হাল ছাড়ে না। সে বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে খেলি। তারপর তো তারা দুজনে একসঙ্গে খেলতে শুরু করে। কিছুক্ষণ পর সব বল পকেটে চলে গেলে তারা দুজন শপের বাইরে চলে আসে। বাইরে এসে চ্যান সিরিয়াস হয়ে জিয়াকে বলে, তোমার এখানে আসা একদমই উচিত হয়নি, তোমার আমাদের সবার থেকে দূরে থাকা উচিত। এই কথা শুনে জিয়া তো রেগে যায় আর বলে, আমাকে না করার তুমি কে? আমি কোথায় যাব আর যাব না সেটা কি তোমাকে জিজ্ঞাসা করে যাব? জিয়ার মুখে এই কথা শুনে চ্যান অনেকটাই কষ্ট পেয়ে যায় আর বলে, তুমি ঠিকই বলেছ, তোমাকে নিয়ে কথা বলা আমার একদমই উচিত হয়নি। পরিস্থিতি সামলানোর জন্য জিয়া বলে, চলো আমাকে এবার বাড়ি পৌঁছে দাও, এমনিতেই তোমার ক্লাব তো বন্ধ করার সময় হয়ে গিয়েছে। কিন্তু চ্যান রাজি হয় না। সে বলে, আজ আমি বাড়ি যাব না। এই কথা শুনে জিয়া কিছু না বললেই একটি ট্যাক্সি নিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন চ্যানের ক্লাবে পুলিশ আসে চেক করতে যে এখানে কোনো অবৈধ কাজ হয় কিনা। এখানে আমরা অফিসার কাংকেও দেখতে পাই। কাং যাওয়ার আগে চ্যানকে বলে যায়, ভালোভাবে ব্যবসাটা করার চেষ্টা করো। কাংয়ের কথা শুনে চ্যান ভাবে সে তার এই ক্লাবটা আরো সুন্দর করে চালাবে। চেকিং শেষ করে তারা সবাই সেখান থেকে চলে যায়। একজন রিয়েল এস্টেট এজেন্টকে আমার বাড়িতে পাঠিয়ে দিও, আমি আমার অ্যাপার্টমেন্টটা ভাড়া দিতে চাই। ইয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে জিয়ার কি হবে? কিন্তু চ্যান এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না। কিছুক্ষণ পর একজন রিয়েল এস্টেট এজেন্ট চ্যানের বাড়িতে পৌঁছে যায়। দরজা খুলে জিয়া জিজ্ঞাসা করে, আপনি কে? এজেন্ট বলে, আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট। জিয়া বলে, আমি তো বাড়ি ভাড়া দিতে চাই না। এজেন্ট বলে, চ্যান কি আপনাকে কিছু বলেনি? উনি তো এ বাড়িটা ভাড়া দিতে চায়। এই কথা শুনে জিয়া নিজের ফোনটা চেক করে সেখানে সে চ্যানের পাঠানো একটি মেসেজ দেখতে পায়। যে মেসেজে চ্যান জিয়াকে বলে দিয়েছিল যে সে তার বাড়ি ভাড়া দিতে চায়। এই মেসেজ পড়ার পর জিয়া তো এজেন্টকে বাড়ির ভিতরে নিয়ে যায় আর শান্তভাবে পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখায়। এদিকে নিচে দাঁড়িয়ে চ্যান কিন্তু সবকিছুই দেখছিল। সে কিছুতে বিশ্বাসই করতে পারছিল না যে জিয়া এত সহজেই বাসাটা ভাড়া দিতে রাজি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর চ্যান বাড়ির ভিতরে ঢুকতেই দেখে জিয়ার চোখে পানি। এটা দেখে তো তার মন নরম হয়ে যায়। সে জিয়াকে বলে, আমি তো তোমাকে এখনই চলে যেতে বলিনি, তুমি চাইলে আরো কয়েকদিন এখানে থাকতে পারো, তারপর নিজের শহরে ফিরে যাও। ঠিক তখনই রিয়েল এস্টেট এজেন্ট সেখানে আসে আর ওনার চোখেও পানি ছিল। এজেন্ট বলতে থাকে, উপরে অনেক ধুলা ছিল, এইসব ধুলা আমাদের চোখে ঢুকে গিয়েছে। এই শুনে চ্যান তো বলদ হয়ে যায়। মানে সে ভেবেছিল জিয়া হয়তো বাড়ি ছেড়ে চলে যাবে, এই কারণে কান্না করছে, কিন্তু ঘটনা তো পুরাই উল্টা ছিল। যাক, এর কিছুক্ষণ পর আরো দুজন রিয়েল এস্টেট এজেন্ট বাড়ি দেখতে চলে আসে। জিয়া তো তাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাতে শুরু করে। এটা দেখে চ্যান অবাক হয়ে প্রথম এজেন্টকে জিজ্ঞাসা করে, এরা আবার কারা? এজেন্ট উত্তর দেয়, এরা হলো নতুন এজেন্ট। চ্যান বলে, আপনি ওদেরকে কেন ডেকেছেন? আগের এজেন্ট বলে, আরে আমি ডাকিনি, তোমার বোনই ডেকেছে। আসলে এটা ছিল জিয়ার একটা চালাকি। সে চ্যানকে বলে, আমি তাদেরকে ডেকেছি যাতে করে তুমি বেশি টাকা ভাড়া দিতে পারো। এগুলো শুনে চ্যান তো অবাক আর চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। কিছুক্ষণ পর চ্যান চুপচাপ নিজের রুমে চলে আসে আর শুনতে থাকে বাইরে জিয়া তাদের সাথে কি কথা বলছে। তখনই জিয়াকে তার রুমের দিকে আসতে দেখে চ্যান তো তার খাটে শুয়ে পড়ে। তারপর জিয়া তার রুমে এসে বলে, একজন ভাড়াটিয়া পাওয়া গিয়েছে, আমি সব জিনিসপত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি, শুধু তুমি প্রপার্টির কাগজগুলো দিয়ে দাও। জিয়া যখন কাগজপত্র খুঁজছিল তখন হঠাৎ সে তার একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিটি দেখে সে একটু অবাক হয়ে যায় আর বলে, আমার ছবি তোমার ড্রয়ারে কেন? চ্যান তো আমতা করে বলতে থাকে, আসলে এটা আমার কাছে রয়ে গিয়েছিল, এখন তোমার ছবি তুমি নিয়ে যাও। জিয়া ছবিটার দিকে তাকিয়ে বলে, এই ছবিটা এখন আমার কোনো কাজই আসবে না, আমি এটা ফেলে দিচ্ছি। জিয়া ছবিটা ফেলতে গেলে চ্যান তো সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ছবিটা নিয়ে নেয়। তারপর বলে, এভাবে ছবি ফেলে দেওয়া ব্যাড লাক, আমি নিজে এটা ফেলে দিব। জিয়া বলে, কিসের ব্যাড লাক? তারপর আবারও সে ছবিটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু চ্যান এবার কোনোভাবেই ছবিটা তাকে আর দেয় না। তারপর চ্যান শান্তভাবে জিয়াকে জিজ্ঞেস
জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো কি হয়েছে। এবার জিয়ার নিজের অনুভূতিগুলো আটকে রাখতে পারে না, মন খারাপ করে বলে, আমার চাকরিটা চলে গিয়েছে আর এখন তুমিও আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। এই কথা শুনে চ্যানের মন তো পুরোপুরি গলে যায়। সে সঙ্গে সঙ্গে সব ভাড়াটিয়াকে মানা করে দেয়। তারপর জিয়াকে বলে, তুমি যত ইচ্ছা এখানে থাকতে পারো, আমি এই বাড়িটা আর ভাড়া দিব না। এই কথা শুনে জিয়ার মুখে আবারও হাসি ফিরে আসে। তখন সে বুঝতে পারে চ্যান সত্যি তার অনেক যত্ন করে, যদিও সে কখনো নিজের অনুভূতিগুলো মুখে প্রকাশ করে না। পরের দিন চ্যান তার এক বন্ধুর সঙ্গে দেখা করে আর বলে জিয়াকে একটা কাজ দিতে। চ্যানের বন্ধু জিয়ার সব পেপার দেখে বলে, আমি শুধু ওর পেপারগুলো আমাদের ডিপার্টমেন্টে দিয়ে দিচ্ছি, কিন্তু ইন্টারভিউতে জিয়াকেই পাশ করতে হবে, সেখানে আমি কোনো সাহায্য করতে পারবো না। এই শুনে চ্যান বলে, কোনো সমস্যা নেই, শুধু ও যেন একটা সুযোগ পায়, বাকিটা সে নিজেই সামলে নিতে পারবে। অন্যদিকে জিয়া একটি শপিং মলে যায়। সেখানে সে বাড়ির জন্য নতুন একটি সোফা, একটি টেবিল আরো কিছু ফার্নিচার কিনে। সে এখন তাদের বাড়ির পরিবেশটা নতুন করে সাজিয়ে তুলতে চায়, যাতে সবকিছু আগের চেয়ে আরো সুন্দর লাগে। রাতের বেলা চ্যান তো বাড়ি ফিরে এসে দেখে তার ঘরের পুরো চেহারাই বদলে গিয়েছে। সে নিজেই নিজেকে বলে, আমি কি ভুল করে অন্য কারোর বাড়িতে চলে এসেছি নাকি। তখনই জিয়া হেসে বলে, তুমি এসে গিয়েছ। চ্যান চারপাশে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সব টাকা খরচ করে ফেলেছ? তোমার এভাবে টাকা নষ্ট করার একদমই উচিত হয়নি, এমনিতেই তোমার কাছে কোনো চাকরি নেই, কেন শুধু শুধু এসব কিনেছ। জিয়া এই কথার কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর চ্যান জিয়ার রুমে যায় আর বলে সে তার বন্ধুর কোম্পানিতে জিয়ার জন্য একটি চাকরির ইন্টারভিউর ব্যবস্থা করেছে। জিয়া যেন কাল ইন্টারভিউ দিতে যায় আর অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। জিয়াও আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ঠিক আছে, আমি কাল অবশ্যই ইন্টারভিউ দিতে যাব। পরের দিন জিয়া তো ইন্টারভিউ দেওয়ার জন্য কোম্পানিতে পৌঁছে যায়, কিন্তু কিছুক্ষণ পর চ্যান তার বন্ধুর কাছ থেকে জানতে পারে জিয়া ইন্টারভিউতে সিলেক্ট হতে পারেনি। এই কথা শুনে চ্যানের তো অনেক মন খারাপ হয়ে যায়। ইন্টারভিউ দিয়ে জিয়া যখন চ্যানের কাছে ফিরে আসে, তখন চ্যান তার মন ভালো করার জন্য বলে, কোনো সমস্যা নেই, জীবনে শুধু টাকাই সবকিছু নয়, সামনে তোমার জন্য আরো অনেক ভালো সুযোগ অপেক্ষা করছে। চ্যানের এই কথা শুনে জিয়ার মুখে আবারও একটি মিষ্টি হাসি ফুটে ওঠে। তার পরের সিনে দেখা যায় চ্যান তার শপে এসে সব স্টাফদেরকে একসঙ্গে ডেকে একটি বড় সিদ্ধান্তের কথা জানায়। সে বলে, আমি এই শপটা পুরোপুরি নতুন করে সাজাতে চাই, এখন থেকে এখানে আর অ্যালকোহল বা সিগারেট বিক্রি হবে না। আমি এই জায়গাটাকে একটি প্রফেশনাল স্ন্যাকার গেমের কোচিং সেন্টারে পরিণত করতে চাই। তারপর সে সবাইকে বলে, যারা আমার সঙ্গে কাজ চালিয়ে যেতে চাও তারা থাকতে পারো, আর যারা যেতে চাও তারা কোনো চাপ ছাড়াই চলে যেতে পারো। চ্যানের এই সিদ্ধান্তের কথা শুনে বেশিরভাগ স্টাফই সব ছেড়ে চলে যায়, কিন্তু চ্যান তার সিদ্ধান্ত নিয়ে একটুও অনুতপ্ত হয় না, কারণ সে তার জীবনকে নতুন একটা পথে এগিয়ে নিয়ে যেতে চায়। তারপর আমরা দেখি চ্যান তার শপের প্রচারের জন্য রাস্তায় দাঁড়িয়ে মানুষের মাঝে লিফলেট বিতরণ করছে। অন্যদিকে জিয়া একটি প্যাকেজিং সেন্টারে পৌঁছে যায়। সেখানে এসে জিয়া পুরো সেন্টারটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর সে নিজের ফোন দিয়ে জায়গাটির কয়েকটি ছবি তুলতে শুরু করে। দেখে মনে হচ্ছে সে নতুন কোনো কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে টুনিকে দেখা যায় হঠাৎ করেই তার পার্লার শপের বিদ্যুৎ চলে যায়। তখনই তার এক বান্ধবী এসে একটি খারাপ খবর দেয়। সে জানায় তাদের শপের কন্ট্রাক্ট শেষ হয়ে গেলেই ম্যানেজমেন্ট তাদের মল থেকে বের করে দিবে। এই কথা শুনে তুলি সুজা ম্যানেজমেন্ট অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আমার শপ কেন সরিয়ে দেওয়া হচ্ছে। ম্যানেজার শান্তভাবে উত্তর দেয়, আপনাদের শপের বিরুদ্ধে ইতিমধ্যে 4 বার অভিযোগ এসেছে, তাই ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু টুনি তো এত সহজে হার মানার মেয়ে নয়। সে ম্যানেজারকে হুমকির সুরে বলে, আমি যদি সব খালি করতে না চাই তাহলে কি করবেন? আপনি কি জানেন আমার বয়ফ্রেন্ডকে? হয়তো আপনি নতুন তাই জানেন না, চ্যান হলো আমার বয়ফ্রেন্ড। চ্যানের নাম শুনে ম্যানেজার একটু ঘাবড়ে যায়, সঙ্গে সঙ্গে তার আচরণও বদলে যায়। শেষ পর্যন্ত সে টুনিকে আপাতত সব চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে জিয়া একটি ট্যাক্সিতে বসে তার এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিল। জিয়া বলে, আমি আমার কাজ শেষ করে ফেলেছি, এখন মিস্টার শাও এবং তার টিম এখানে এলে প্রজেক্টটা আরো ভালোভাবে বুঝতে পারবে। বন্ধু তো হেসে বলে, আমি আগেই জানতাম তুমি এই কাজটা ভালোভাবে করতে পারবে, কারণ তোমার মাথায় সবসময় শুধু কাজই ঘুরে। এদিকে টুনির এক বান্ধবী তাকে আরো একটি অবাক করা খবর দেয়। সে জানায় চ্যান তার বাড়িতে একটি মেয়েকে নিয়ে এসেছে। এই কথা শুনে টুনি তো একদমই বিশ্বাস করতে পারে না, তাই সে সঙ্গে সঙ্গে চ্যানের বাড়িতে চলে যায়। টুনি যখন বাড়িতে পৌঁছায় ঠিক সেই সময় জিয়াও সেখানে আসে। জিয়াকে দেখে টুনি তাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে আর জিজ্ঞাসা করে, তাহলে তুমি সে মেয়ে? আচ্ছা, তোমার বয়স কত? জিয়া তো একদম শান্তভাবে উত্তর দেয়, দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই আমার বয়স জিজ্ঞাসা করছো? তারপর সে বাড়ির দরজা খুলে বলে,
বলে বাইরে দাঁড়িয়ে কথা বলার চেয়ে ভিতরে বসে কথা বলাই ভালো। টুনি তো জিয়ার কাছে বাসার চাবি দেখে আরো বেশি অবাক হয়। তারপর দুজন বাড়ির ভিতরে গিয়ে বসে। টুনি জিয়াকে বলে তুমি তো বেশ শান্ত, তার মানে তুমি আগে থেকেই জানতে যে আমি চ্যানের গার্লফ্রেন্ড। জিয়া কোনো দ্বিধা না করেই বলে হ্যাঁ আমি জানি। তারপর সে জিজ্ঞাসা করে তোমাদের সম্পর্ক কত বছরের? টুনি গর্বের সঙ্গে বলে আমাদের সম্পর্কের 5 বছর হয়ে গিয়েছে। জিয়া আবারও জিজ্ঞাসা করে তোমাদের প্রথম দেখা কবে হয়েছিল? এই প্রশ্ন শুনে টুনি তো একটু অপ্রস্তুত হয়ে যায় আর বলে এত পুরনো কথা কি মনে থাকে নাকি? জিয়া বলে আমি শুনেছি চ্যান তো মাত্র কয়েক বছর আগে আবারও এই শহরে ফিরে এসেছে। টুনি এবার তাড়াতাড়ি করে বলতে থাকে হ্যাঁ মানে আমাদের সম্পর্ক আসলে 3 বছরের। একদিন কিছু গুন্ডা আমাকে বিরক্ত করছিল, তখন চ্যান এসে আমার জীবন বাঁচিয়েছিল আর সেদিন থেকে আমরা একসঙ্গে আছি। এই কথা শুনে জিয়া আস্তে করে বলে ও তাহলে চ্যানও প্রায় 3 বছর আগে এখানে ফিরে এসেছিল। ঠিক তখনই চ্যান বাড়ি ফিরে আসে। ঘরের ভিতরে জিয়া আর টুনিকে একসঙ্গে বসে থাকতে দেখে চ্যান তো পুরোপুরি হতবাক হয়ে যায়। তারপর জিয়া টুনিকে বলে আমি হলাম চ্যানের বোন, আমার রুমে তোমার কিছু জিনিস ছিল। জিয়া চ্যানের বোন শুনে টুনি তো বেশ অবাক হয়। এমন সময় জিয়া নিজের আলমারি থেকে একটি প্লাস্টিকের ব্যাগ বের করে আর টুনির হাতে দিয়ে বলে এখানে তোমার কিছু জিনিস ছিল, আমি সব একসঙ্গে করে রেখেছি, যাওয়ার সময় এটা নিয়ে যেও। এই বলে জিয়া সেখান থেকে চলে যায়। জিয়া চলে যাওয়ার পর চ্যান টুনিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? টুনি বলে আমি কিছু গুজব শুনেছিলাম, তাই সত্যিটা জানতে এখানে এসেছি। চ্যান তাকে মনে করিয়ে দেয় আমি তোমাকে যা বলেছিলাম সেটা মনে আছে তো? টুনি আস্তে করে বলে হ্যাঁ মনে আছে, তুমি বলেছিলে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। চ্যান তখন আরো কঠোরভাবে বলে শুধু আমার থেকে নয়, জিয়ার থেকেও দূরে থাকবে। তারপর চ্যান জিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করে টুনি কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেছে? জিয়া বলে আমি তো এখন তার রুমেই থাকছি, তাই সে রাগ করতেই পারে। এই কথা শুনে চ্যান সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয় আর বলে এটা তার রুম নয়, সে শুধু কয়েকদিনের জন্য এখানে থাকতে এসেছিল। জিয়া চ্যানকে জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যি সম্পর্কে থাকো তাহলে আলাদা আলাদা রুমে কেন ছিলে? চ্যান উত্তর দেয় তুমি আমাদের সম্পর্ক নিয়ে যা ভাবছো আসলে তেমন কিছুই নয়। পরের দিন চ্যান তার ক্লাবের রেনোভেশনের কাজে ব্যস্ত ছিল। এদিকে জিয়া একটি ব্যাডমিন্টন কোর্টে যায়। সেখানে হঠাৎ তার স্কুল জীবনের এক পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। অনেকদিন পর দেখা হয়, দুজন তো পুরনো দিনের স্মৃতির কথা বলতে বলতে একসঙ্গে ব্যাডমিন্টন খেলতে থাকে। এই ব্যাডমিন্টন কোর্টেই ইয়ানের গার্লফ্রেন্ড কাজ করত। জিয়াকে দেখে সে সঙ্গে সঙ্গে ইয়ানকে ফোন করে জানায় যে জিয়া এখানে এসেছে। এই খবর পেয়ে চিয়ানো ব্যাডমিন্টন কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জিয়া তার বান্ধবীকে জিজ্ঞাসা করে তুমি কি এখন সরকারি কর্মকর্তা হয়ে গিয়েছো? বান্ধবী হেসে বলে আরে না, আমি তো শুধু একজন কালক হিসেবে কাজ করছি, মানে কেরানি হিসেবে আর কি। তারপর তারা কিছুক্ষণ একসাথে গল্প করে এবং একটি সেলফিও তুলে রাখে স্মৃতি হিসেবে রাখার জন্য। ঠিক সেই সময় চ্যান সেখানে চলে আসে। চ্যানকে দেখে জিয়া বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এটা দেখে জিয়ার বান্ধবী তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর জিয়া চ্যানকে ব্যাডমিন্টন খেলতে বলে। দুজন একসঙ্গে খেলতে শুরু করে এবং বেশ আনন্দ করছিল। কিন্তু খেলতে খেলতে হঠাৎ করে জিয়া পড়ে তার পায়ে অনেক ব্যথা পায়। জিয়াকে ব্যথায় কষ্ট পেতে দেখে চ্যান তো এক মুহূর্ত দেরি করে না, সে জিয়াকে নিজের শপে নিয়ে আসে যাতে তার ঠিক মতো কেয়ার করতে পারে। শপে পৌঁছে সে জিয়াকে আরাম করে বসায়, তারপর খুব যত্ন করে তার আঘাতের জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। ওষুধ লাগানোর সময় চ্যান বলতেই যাচ্ছিল যে আমার আর তুলির মধ্যে, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই জিয়া বলে ওঠে আস্তে খুব ব্যথা লাগছে। এই কারণে চ্যান তো আর তার কথাটা শেষই করতে পারে না। কিছুক্ষণ পর জিয়া জিজ্ঞাসা করে তুমি আমাকে তোমার শপে কেন নিয়ে এলে? চ্যান তার কথার উত্তর না দিয়ে কথাটাকে ঘুরিয়ে বলে তুমি আপাতত আমার শপের হিসাব নিকাশ দেখো, আমি তোমাকে বেতনও দিব, আর এখানে কাজ করার সাথে সাথে আরাম করে তুমি তোমার একটা নতুন চাকরিও খুঁজে নিতে পারবে। এই কথা শুনে জিয়া তার প্রস্তাবে রাজি হয়ে যায়, তবে সে একটা শর্ত দেয়, সেটা হলো সে সপ্তাহে একদিন ছুটি চায়। চ্যান কোনো আপত্তি না করে তার শর্ত মেনে নেয়। ঠিক তখনই শপের বাইরে একটি গাড়ি এসে থামে। গাড়িটা দেখে চ্যান বুঝতে পারে এটা মিস্টার জ্যাং এর গাড়ি। সে সঙ্গে সঙ্গে জিয়াকে বলে তুমি ভিতরের রুমে চলে যাও। জিয়া ভিতরের রুমে চলে আসে আর চ্যান বাইরে গিয়ে মিস্টার জ্যাং এর সেক্রেটারির সঙ্গে দেখা করে। এদিকে রুমের ভিতরে জিয়া চারপাশটা দেখছিল। হঠাৎ করে তার চোখ একটি ওষুধের বোতলের উপর পড়ে। কৌতূহলবশত সে ওষুধটির নাম ইন্টারনেটে সার্চ করে। সার্চ করতেই সে জানতে পারে এই ওষুধটি ডিপ্রেশনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। জিয়া বুঝতে পারে চ্যান ডিপ্রেশনের সঙ্গে লড়াই করছে। ঠিক তখনই চ্যান রুমে ফিরে আসে আর বলে আমাকে এখনই একটা কাজে বাইরে যেতে হবে। এই বলে সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। চ্যান চলে যাওয়ার পর জিয়া কাউকে ফোন করে বলে তোমার কাছে আমার একটা সাহায্য দরকার, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়।
পরের সিনে আমরা দেখি জিয়া একটি কড়া নিরাপত্তা বিশিষ্ট জায়গায় পৌঁছে যায়, যেখানে আমন্ত্রণপত্র ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। জিয়া যে কার্ডটি নিয়ে এসেছিল সেটা নকল হওয়ায় নিরাপত্তারক্ষী তো তাকে ভিতরে ঢুকতে দেয় না। ঠিক তখনই সেখানে কয়েকজন লোক চলে আসে আর তাদের সামলাতে গিয়ে নিরাপত্তারক্ষী ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে জিয়া তো চুপি চুপি কারোর নজরে না পড়ে ভবনের ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে জিয়া মিস্টার জ্যাং এর পাশে থাকা লোকটির একটি ছবি তুলে নেয়, কিন্তু ছবি তোলার সময় হঠাৎ করে তার চোখ চ্যানের উপরে পড়ে। মানে চ্যানও এখানেই এসেছিল। চ্যানকে সেখান থেকে বের করে আনার জন্য জিয়া তো সঙ্গে সঙ্গে তাকে ফোন করে মিথ্যা বলে যে বাড়ি ফেরার পথে আমি আহত হয়েছি আর এখন আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা শুনে চ্যান তো 1 সেকেন্ডও দেরি না করে মিটিং ছেড়ে দেয় আর বলে আমাকে এখনই বাড়ি যেতে হবে। এটুকু বলেই সে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। তারপর তো চ্যান জিয়ার বলা জায়গায় পৌঁছে যায় আর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? জিয়া বলে আমি ঠিক আছি, কিন্তু তুমি আমাকে যে কানের দুলটা উপহার দিয়েছিলে সেটা কোথাও একটা হারিয়ে গিয়েছে। চ্যান কোনো কিছু না ভেবে বলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে নতুন একটা কানের দুল কিনে দিব, এখন চলো এখান থেকে যাই। কিন্তু জিয়া জেদ করে বলে না, আমার এই কানের দুলটাই চাই, তুমি চলে যাও, আমি সেটা খুঁজে নিয়ে আসবো। এটা শুনে চ্যান নিজের ছাতাটা জিয়ার হাতে দিয়ে দেয় যাতে সে না ভিজে, আর নিজে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জিয়ার কানের দুলটা খুঁজতে শুরু করে। এসব দেখে জিয়া অনেকটা আবেগপ্রবণ হয়ে যায়। সে জিজ্ঞাসা করে তুমি জানো তো তুমি কি করছো, আর আমার জন্য এত কিছু তুমি কেন করছো? কিছুক্ষণ পর জিয়া নিজের হাতে থাকা কানের দুলটা দেখিয়ে বলে আমি এটা আরো আগেই খুঁজে পেয়েছি। চ্যান জিয়ার দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে এখনো ঘৃণা করো? জিয়া নিজের অনুভূতি লুকিয়ে না রেখে শুধু একটা কথাই বলে হ্যাঁ। জিয়ার মুখে এই উত্তর শুনে চ্যান একদম চুপ হয়ে যায়। তার বুকের ভিতরটা চিনচিন ব্যথা করতে থাকে। তারপর তারা বাসায় চলে আসে। জিয়া তার কাঁধের ব্যথার কারণে চ্যানের কাছে আসে আর বলে আমার কাঁধে ব্যথা করছে, এটা একটু লাগিয়ে দাও। চ্যান জিয়ার কাঁধে প্যাচ লাগিয়ে দেয় এবং আবেগঘন কণ্ঠে বলে যদি আমাকে ঘৃণা করতে চাও তাহলে করতে পারো, যদি আমাকে শাস্তিও দিতে চাও তাও দিতে পারো, কিন্তু নিজেকে আমার জন্য কষ্ট দিও না। চ্যানের কথা শুনে স্পষ্টভাবে বোঝা যায় সে জিয়াকে এখনো কতটা ভালোবাসে। তারপর চ্যান তার শপে চলে আসে। পরের দিন ইয়ান আর চ্যান তাদের স্ন্যাকার শপে কাজ করছিল। এখানে এসে ইয়ান জানতে পারে চ্যানের প্রচন্ড জ্বর এসেছে। আসলে বৃষ্টিতে ভিজার কারণে চ্যানের ঠান্ডা লেগে গিয়েছে, জ্বরও চলে এসেছে। ইয়ান তো চ্যানকে ওষুধ খেতে দেয়। ওষুধ খাওয়ার পর চ্যান বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে। তারপর ইয়ান জিয়ার সঙ্গে দেখা করতে যায়। দুজন একসঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছিল। ঠিক তখনই টুনি সেখানে চলে আসে আর জিয়াকে নিজের সঙ্গে নিয়ে যায়। ইয়ান তো তাদের দুজনকে একসঙ্গে দেখে কিছুটা অবাকই হয়। সে সঙ্গে সঙ্গে চ্যানকে ফোন করে বলে টুনি আর জিয়া হাত ধরে একসঙ্গে ঘুরছে। তারপর টুনি আর জিয়া শপিং করার জন্য একটি মলে চলে আসে। অন্যদিকে এই কথা শুনে চ্যান তো দ্রুত গাড়ি চালিয়ে মলের উদ্দেশ্যে রওনা দেয়। শপিং মলে টুনি কিছু খাবার নিয়ে আসে, কিন্তু ভুলবশত সে খাবার জিয়ার কাপড়ের উপর পড়ে যায়। টুনির সঙ্গে সঙ্গে নিচু হয়ে তার কাপড় পরিষ্কার করতে শুরু করে। ঠিক সে সময় টুনির এক বান্ধবী এই দৃশ্যটা দেখে ভুল বুঝে। সে মনে করে জিয়া টুনিকে বুলি করছে। এদিকে চ্যানও শপিং মলে চলে আসে। সে টুনিকে ফোন করে তারা কোথায় আছে তা জানতে চায়। ততক্ষণে টুনির সে বান্ধবী জিয়াকে বকাঝকা করতে শুরু করে, কিন্তু চ্যানি সে তাকে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর টুনি সেখানে এসে তার বান্ধবীকে বলে জিয়া চ্যানের বোন। সত্যিটা জানার পর দুজন মেয়ে তো জিয়ার কাছে ক্ষমা চায়। পরের সিনে দেখা যায় চ্যান জিয়া আর টুনিকে বাড়িতে পৌঁছে দিতে যায়। বাড়ির সামনে পৌঁছে চ্যান জিয়াকে আগে ভিতরে যেতে বলে, কারণ সে টুনির সঙ্গে একান্তে কিছু কথা বলতে চায়। জিয়া ভিতরে চলে যাওয়ার পর চ্যান টুনিকে বলে আমি তোমাকে আগেও বলেছিলাম জিয়ার থেকে দূরে থাকবে। যদি তুমি আমার কথা না মানো তাহলে আমাদের নামমাত্র যে সম্পর্কটা আছে সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। পরের দিন চ্যানের স্ন্যাকার কোচিং শপের গ্র্যান্ড ওপেনিং হয়। প্রথম দিনে অনেক মানুষ সেখানে স্ন্যাকার শিখতে আসে। ঠিক তখনই মিস্টার জ্যাং চ্যানের জন্য একটি স্টিক পাঠায়। স্টিকটি দেখে চ্যানের তো আগের রাতের কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি মিস্টার জ্যাং আবারও চ্যানকে তার গুন্ডাদের সঙ্গে অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ার জন্য চাপ দিচ্ছিল। চ্যান তাকে উত্তর দিতেই যাবে, তবে তখনই জিয়া তাকে ফোন করেছিল। এই কারণে সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে এসেছিল। সিন বর্তমানে আসলে আমরা দেখি চ্যানের শরীরটা অনেক খারাপ। সে ওষুধ খাচ্ছিল। তারপর সে জিয়াকে ফোন করে, কিন্তু জিয়া তার ফোনটা রিসিভ করে না। এতে তো চ্যান জিয়ার জন্য খুব চিন্তা করছিল। কিছুক্ষণ পর তার এক বন্ধু ফোন করে জানায় জিয়া প্যাকেজিং সেন্টারে রয়েছে। এদিকে প্যাকেজিং কোম্পানিতে একটি অডিট টিম
তদন্তের জন্য আসে। জিয়ার এক বন্ধু সেই অডিট টিমের সদস্য ছিল। অডিট টিম কোম্পানির সব রেকর্ড আর ফাইল দেখতে চায়, কিন্তু কোম্পানির প্রধান জানায় তাদের প্রস্তুতি এখনো শেষ হয়নি, তাই পরে সব ডকুমেন্ট দেখানো হবে। ঠিক সেই সময় চেনও প্যাকেজিং সেন্টারে পৌঁছে যায়। এদিকে জিয়া একজন কর্মচারীর কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করছিল। মনে হচ্ছিল সে গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছে, আর সেই তথ্য ফোনে কাউকে জানাতে চাচ্ছিল। ঠিক তখনই চেন তার সামনে চলে আসে আর বলে, কখনোই আমার ফোন ইগনোর করবে না। তুমি জানো তোমার জন্য আমি কত চিন্তা করছিলাম। এই বলে সে তো পড়ে যাচ্ছিল। জিয়া যখন তার কপালে হাত রাখে তখন বুঝতে পারে চেনের তো অনেক জ্বর এসেছে। সে এক মুহূর্ত দেরি না করে চেনকে নিজের কোম্পানির গাড়িতে তুলে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পৌঁছে জিয়া চেনের কপালে ঠান্ডা পানির পট্টি দেয় আর তার অনেক কেয়ার করতে থাকে। চেন জিজ্ঞাসা করে, এই গাড়িটা কার? জিয়া উত্তর দেয়, এটা আমাদের কোম্পানির গাড়ি। তারপর সে জানায় তার নতুন একটা চাকরি হয়েছে, সেখানে ভালো বেতনও দেওয়া হবে, আর কোম্পানির পক্ষ থেকে তাকে একটি গাড়িও দেওয়া হয়েছে। এই কথা শুনে চেন তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে পিছন থেকে জিয়াকে জড়িয়ে ধরে। দুজনের মধ্যে খুবই সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত ক্রিয়েট হয়। তারপর জিয়া প্যাকেজিং কোম্পানির মিটিং এ ডিসপিউট হেড হিসেবে নিজের পরিচয় দেয় আর কোম্পানির প্রধানকে বলে, প্লিজ আজই আমাদের সব ফাইল দিয়ে দিন। ডকুমেন্ট যে অবস্থায় থাকুক না কেন, আমরা সেগুলো ঠিক করে পুরো দায়িত্ব নিয়ে অডিট শেষ করব। জিয়ার আত্মবিশ্বাস আর কথাবার্তা দেখে কোম্পানির প্রধান তো রাজি হয়ে যায়। তারপর তিনি অডিট টিমকে সব ডকুমেন্ট দিয়ে দিতে বলে। প্যাকেজিং কোম্পানির সব ফাইল আর ডকুমেন্ট যাচাই করার পর সেদিনের অফিসের কাজ শেষ হয়ে যায়। সন্ধ্যায় চেন নিজেই জিয়াকে নিতে কোম্পানিতে চলে আসে। জিয়া অডিটের কিছু গুরুত্বপূর্ণ ফাইল আর ডকুমেন্ট ভর্তি একটি বক্স নিয়ে বাইরে আসে। চেন কোনো কথা না বললেই তার হাত থেকে বক্সটি নিয়ে গাড়ির ডিকিতে রেখে দেয়। জিয়া গাড়িতে বসার পর চেনের চোখ হঠাৎ তার জুতার উপরে যায়। সে দেখে জিয়ার জুতোগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে। জুতার অবস্থা খুবই খারাপ। জিয়া তো কোনো অভিযোগ না করে প্রতিদিন সে জুতা পরেই কাজে যাচ্ছিল। এটা দেখে চেনের তো খুব খারাপ লাগে। সে একটু বিরক্ত হয়ে বলে, এটা কেমন কোম্পানি, না ঠিক মতো অফিস আছে, না তারা কর্মীদের কোনো খেয়াল রাখে। এত কাজ করায় কিন্তু তাদের ন্যূনতম প্রয়োজনের কথাও ভাবে না। জিয়া হেসে বলে, কোম্পানি যেমনই হোক কাজটা ভালো, এখানে আমি অনেক কিছু শিখতে পারছি, তাই আমার কোনো সমস্যা নেই। জিয়ার কথা শুনে চেন আর কিছুই বলে না, তবে তার মনে জিয়াকে নিয়ে চিন্তা আরো বেড়ে যায়। সে সঙ্গে সঙ্গে গাড়িটি একটি জুতার দোকানের সামনে নিয়ে যায়। তারপর জিয়াকে বলে, চলো নতুন এক জোড়া জুতা কিনে নাও, এই পুরনো জুতা পরে প্রতিদিন কাজ করা ঠিক হবে না। চেন জিয়াকে এক জোড়া নতুন জুতো কিনে দেয়। ঠিক যখন সে দোকান থেকে বের হতে যাবে তখনই বাইরে হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এজন্য জিয়া চেনকে নিজের কাছে রাখে আর বলে, আমার এই নতুন জুতা পরে আমি বৃষ্টিতে ভিজতে পারবো না, আমাকে তোমার পিঠে করে নিয়ে যাও। চেনও তার কথা মেনে নেয়। সে তো জিয়াকে পিঠে করে নিয়ে যেতে থাকে। তারপর দুজনের মধ্যে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। এরপর থেকে প্রতিদিন জিয়া অফিসে যায়। অফিসে পৌঁছানোর পরই তার ফোনে একটি কল আসে। সে ফোনে তার কাজ এবং রিপোর্টের সব বিস্তারিত তথ্য বলতে থাকে। অন্যদিকে চেন মিস্টার জ্যাং এর সঙ্গে দেখা করতে যায়। মিস্টার জ্যাং তাকে নিজের কোম্পানিতে চাকরির প্রস্তাব দেয়, কিন্তু চেন সে প্রস্তাব ফিরিয়ে দেয়। চেনের এই সিদ্ধান্তের কারণে মিস্টার জ্যাং তো জ্যাং এর উপর অনেকটাই রেগে যায়। তারপর আমাদেরকে হেয়ার সিটি দেখানো হয়। সেখানে একজন নতুন চরিত্রের এন্ট্রি হয়। দেখে মনে হয় এই লোকটি হয়তো জিয়ার বস, আর সে আগামী সপ্তাহে ট্যাঙ্ক সিটিতে আসার প্রস্তুতি নিচ্ছিল। যাই হোক, সন্ধ্যার সময় জিয়া তো অফিসের কর্মচারীদের সাথে ডিনার করে বাইরে বের হয়। বাইরে চেন তার জন্য ওয়েট করছিল। জিয়াকে তার এক সহকর্মীর সঙ্গে দেখে চেনের তো অনেক বেশি হিংসা হচ্ছিল। সে জিজ্ঞাসা করে, ওরা কি তোমার সহকর্মী? জিয়া বলে, হ্যাঁ, আর ওই ছেলেটা আমার খুব ভালো বন্ধু। এই কথা শুনে চেনের আরো বেশি জেলাসি বেড়ে যায়। জিয়া ছেলেটির অনেক প্রশংসা করে বলে, হেয়ার সিটিতে ওর নিজের একটি বাড়ি আছে আর ওর অনেকগুলো গাড়িও আছে। চেন একটু বিরক্ত হয়ে বলে, ওর সম্পর্কে তো দেখছি তোমার অনেক কিছুই জানা আছে, তুমি কি নিজের জন্য স্বামী খুঁজছো নাকি? জিয়া উত্তর দেয়, আমি শুধু আমার সহকর্মীর কিছু তথ্য বলেছি, এতটুকু বলায় রাগ করার কি আছে। তারপর দুজন গাড়িতে করে বাড়ি ফিরে যায়। পরের দিন তুনির নতুন পার্লারের গ্র্যান্ড ওপেনিং ছিল। সেখানে চেনও আসে। তুনি চেনকে ফিতা কাটতে বলে, কিন্তু চেন সেটা করতে রাজি হয় না। কিছুক্ষণ পর জিয়াও সেখানে চলে আসে। সে তুনিকে একটু উপহার দিয়ে অভিনন্দন জানায়। তারপর তুনি নিজেই ফিতা কেটে তার নতুন পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করে। সেলুনের ভিতরে তুনি তো জিয়ার নখ ঠিক করে দিচ্ছিল।
ঠিক তখনই সে জিয়াকে জিজ্ঞাসা করে চ্যান কি আজকাল কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে আছে, কারণ ওর আচরণ আজকাল অনেক অদ্ভুত লাগছে। জিয়া বলে আমি তো কখনোই চ্যানকে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে দেখিইনি। এখান থেকে দৃশ্যটি চ্যানের বাড়িতে চলে আসে। চ্যান যখন ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছিল তখন হঠাৎ তার জিয়ার কোম্পানির আইডি কার্ডের উপর নজর পড়ে। আইডি কার্ডটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই আইডি কার্ড দেখে সে জানতে পারে জিয়া হাউন কোম্পানিতে কাজ করে। দুপুরে খাওয়ার সময় চ্যান জিয়াকে জিজ্ঞাসা করে তুমি হাউন কোম্পানিতে কাজ করছো কেন? চ্যান এ প্রশ্নটা করেছিল কারণ এই একই কোম্পানিতে মিস্টার জ্যাং তাকে চাকরির প্রস্তাব দিয়েছিল। জিয়া উত্তর দেয় ওইখানে আমার চাকরি হয়েছে, তাই আমি সেখানেই কাজ করছি, এতে সমস্যার কি আছে? চ্যান বলে সমস্যা হলো ওই কোম্পানিতে তোমাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে। জিয়া বলে কিন্তু সেখানে আমি ভালো বেতন পাই, আর যদি কখনো মনে হয় এত কাজ সামলাতে পারবো না তাহলে তোমার ক্লাবে কাজ করতে চলে আসবো। এতটুকু বলে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরের দিন চ্যান আর জিয়া একটি উৎসবে যায়। চ্যান তাকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে তারা কিশোর বয়সে একসঙ্গে এসেছিল আর প্রার্থনা করেছিল। পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে চ্যান সেখানে মন থেকে জিয়ার জন্য প্রার্থনা করে। উৎসব শেষ হওয়ার পর সে জিয়াকে অফিসেও পৌঁছে দিয়ে আসে। তারপর চ্যান মিস্টার জ্যাং এর সেক্রেটারির সঙ্গে দেখা করে। সে জানতে চায় হাউন কোম্পানির সাম্প্রতিক নিয়োগ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাবে কিনা। সেক্রেটারি জানায় সে এই বিষয়ে কিছু বলতে পারবে না, কারণ সম্প্রতি অনেক নতুন নিয়োগ হয়েছে। তারপর সে আরো জানায় নিয়োগ আসলে হাউন কোম্পানিতে নয়, লিংলাং কোম্পানিতে হয়েছে। তারপর সে হেসে বলে আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল, আমি খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই। সেক্রেটারি ইচ্ছে করে তাকে আসল তথ্য বলতে চাইছে না। ঠিক তখনই মিস্টার জ্যাং এর ফোন আসে আর সেক্রেটারি সেখান থেকে চলে যায়। অন্যদিকে তুনির নেল সেলুনে একটি ডেলিভারি আসে, কিন্তু তুনি যে প্রোডাক্ট অর্ডার করেছিল তার বদলে সম্পূর্ণ অন্য একটি জিনিস পাঠানো হয়েছে। তুনি সঙ্গে সঙ্গে অভিযোগ করে, কিন্তু ডেলিভারি ম্যান বলে অর্ডারের উপর স্পষ্ট করে নন রিফান্ডেবল লেখা আছে, তাই এখন আমি কিছুই করতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তুনির বান্ধবী বলে এবার তো সব টাকাই নষ্ট হয়ে গেল, কিন্তু তুনি তাকে শান্ত করে বলে চিন্তা করো না, আমি নিজে এই বিষয়টা সামলে নিব। তারপর তুনি বান্ধবীর সাহায্যের জন্য জিয়ার কাছে যায়। সে ডেলিভারির সব কাগজপত্র জিয়াকে দেখায়। জিয়া সব ডকুমেন্ট ভালো করে দেখে বলে এই পুরো বিষয়টা আমি দেখছি, যা যা আইনি ব্যবস্থা নেওয়া দরকার হবে আমি নিজেই করব। এই কথা শুনে তুনির বান্ধবী স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর মন থেকে জিয়াকে ধন্যবাদ জানায়। এদিকে তুনি জানতে পারে তার বান্ধবীর সাহায্য চাইতে সরাসরি জিয়ার কাছে গিয়েছিল। এটা জানার পর তুনি তাকে অনেক বকা দেয়। সে বলে আমি তো আগেই বলেছিলাম এত ছোট ছোট বিষয় নিয়ে চ্যানকে বিরক্ত করবে না, আর তুমি তো সরাসরি তার বোন জিয়ার কাছেই চলে গিয়েছো। তুমি জানো না চ্যান যদি এই বিষয়টা জানতে পারে তাহলে কত রেগে যাবে। কিছুক্ষণ পর জিয়া তুনিকে ফোন করে একটি জায়গায় আসতে বলে। তুনি সেখানে গিয়ে দেখে সে ডেলিভারি ম্যানও সেখানে উপস্থিত। ডেলিভারি ম্যান লজ্জিত হয়ে তুনির কাছে ক্ষমা চায়। তারপর সত্যিটা বলে যে আমি যে ডেলিভারির কাগজগুলো দেখিয়েছিলাম সেগুলো আসল ছিল না, সবই নকল বানানো হয়েছিল। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর তুনি তো স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর মন থেকে জিয়াকে ধন্যবাদ জানায়। জিয়া বলে এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমি শুধু যা ঠিক ছিল সেটাই করেছি। তারপর তুনি জিয়াকে কিছু টাকা দিতে চায় যাতে তার সাহায্যের প্রতিদান দিতে পারে, কিন্তু জিয়া স্পষ্টভাবে টাকা নিতে অস্বীকার করে। সে বলে তুমি তো এখনই নতুন সব শুরু করেছো, এই সময় তোমার তো আমার চেয়েও বেশি টাকার প্রয়োজন, তাই এই টাকাটা নিজের কাছেই রাখো। জিয়ার কথা শুনে তুনি তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে ঠিক আছে, তুমি যদি টাকা না নাও তাহলে আমার পক্ষ থেকে আজকে রাতে তোমার জন্য ডিনার ফ্রি। জিয়া বলে এসবের কোনো দরকার নেই। তারপর জিয়া একটি ট্যাক্সিতে করে কোথাও চলে যাচ্ছিল। ঠিক তখনই তার অফিসের এক সহকর্মীর ফোন আসে। সে আতঙ্কিত হয়ে জানায় ডিংলি সবাইকে জোর করে ট্যাক্স ক্লিয়ারেন্সের কাগজে সই করানোর চেষ্টা করছে। এই কথা শুনে জিয়া বলে আমি অফিসে পৌঁছানোর আগে কেউ ওই কাগজে সই করবে না। তারপর জিয়া এক ফুটাও দেরি না করে অফিসে পৌঁছে যায়। গিয়ে সরাসরি ডিংলির সামনে দাঁড়ায়। সে রাগের সঙ্গে বলে আপনি কর্মচারীদের জোর করে সই করাতে পারেন না, এখনো কোম্পানির ক্র্যাশ ফ্লোর ঠিকভাবে যাচাই করা হয়নি, হিসেবেও অনেক গরমিল আছে। সবকিছু পরিষ্কার হওয়ার আগেই এভাবে কাগজে সই করানো সম্পূর্ণ ভুল। জিয়ার কথা শুনে ডিংলির রেগে গিয়ে বলে তুমি এত বড় অভিযোগ করছো, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? জিয়া তো পুরো আত্মবিশ্বাসের সঙ্গে একটি ভয়েস রেকর্ডার বের করে। তারপর সবার সামনে সে রেকর্ডিং চালিয়ে দেয়। রেকর্ডিং শোনানোর পর সে বলে এবার নিশ্চয়ই প্রমাণ পেয়ে গিয়েছেন, কিন্তু এত কিছুর পরও ডিংলি নিজের ভুল স্বীকার করে না, বরং নানা ধরনের অজুহাত দিতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ কনফারেন্স রুমের প্রজেক্ট চালু হয়ে যায়। প্রজেক্টরের মাধ্যমে জিয়ার বস ডিংকে বলছিল ঠিক আছে আমরা সাইন করে দিব, কিন্তু যদি পরে কোনো সমস্যা হয় তাহলে তার দায়িত্ব কি আপনি নেবেন? এই শুনে মিস্টার ডিং একটু ভয় পেয়ে যায় আর বলে আপনাদের যেটা ঠিক মনে হয় সেটাই করুন।
পরের সিনে দেখা যায় মিস্টার ডিং কোম্পানির সব স্টাফকে ডিনারে নিয়ে যায়। ডিনার শেষ হওয়ার পর তিনি কোথাও একটা চলে যায়। এদিকে জিয়া চ্যানকে ফোন করে বলে, তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। ঠিক তখনই জিয়া দেখে কয়েকজন গুন্ডা ধরনের লোক সেখানে এসে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করছে কোম্পানির ডিনার কোথায় হচ্ছে। এদের কথা শুনে জিয়ার বুঝতে আর বাকি থাকে না যে এখানে নিশ্চয়ই কোনো একটা বড় সমস্যা হতে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে চ্যানকে পুলিশে ফোন করতে বলে। তারপর জিয়া তার সহকর্মীদের খবর দিতে যাচ্ছিল, কিন্তু তখনই গুন্ডাদের নজর তো তার উপর পড়ে যায়। আসলে তাদের কাছে জিয়ার একটি ছবি ছিল, তাই তারা তাকে সঙ্গে সঙ্গেই চিনে ফেলে। জিয়া তো দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর গুন্ডারাও তার পিছনে। দৌড়াতে দৌড়াতে জিয়া বাইরে চলে আসে। ঠিক তখনই চ্যানও সেখানে পৌঁছে যায়। সে প্রথমে জিয়াকে নিরাপদে গাড়িতে বসিয়ে দেয়, তারপর ওই গুন্ডাদের সঙ্গে মারামারি শুরু করে। মারামারির এক পর্যায়ে চ্যান একজনকে ধরে জিজ্ঞাসা করে, তোমরা ওর পিছনে কেন লেগেছ? লোকটি উত্তর দেয়, মিংটং এর অডিট রিপোর্টে সমস্যা হয়েছে, আমরা সেই রিপোর্টটা নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই শুনে চ্যানের রাগ তো আরো বেড়ে যায়। সে লোকটিকে ভীষণ মারতে শুরু করে। চ্যানের এই রূপ দেখে জিয়া তো ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চ্যানকে জড়িয়ে ধরে আর শান্ত করার চেষ্টা করে, কারণ সে বুঝতে পারে এভাবে চলতে থাকলে রাগের মাথায় চ্যান তো লোকটিকে মেরেই ফেলবে। তারপর আমরা দেখি চ্যান পুলিশকে কল করার জন্য পুলিশ সেখানে চলে আসে। ততক্ষণে গুন্ডারা সেখানে চলে যায়। এই জন্য পুলিশ জিয়া আর চ্যানকে তাদের সঙ্গে থানায় নিয়ে আসে তদন্ত করার জন্য। একদিকে পুলিশেরা চ্যানকে তদন্ত করছিল, আর অন্যদিকে কাং জিয়ার সঙ্গে কথা বলছিল। কাং বলে, এত চিন্তা করো না, চ্যানের কিছুই হবে না, আমরা সিসিটিভি ফুটেজ দেখে নিয়েছি, সব দোষ ওই গুন্ডাদেরই ছিল। তারপর তিনি জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি শুধু চ্যানের জন্যই আবার এখানে ফিরে এসেছো? জিয়া তো এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারপর কাং ম্যাংয়ের ছবির দিকে তাকায় আর বলে, আগুনে পুড়ে ম্যাং মারা গিয়েছে। এই শুনে জিয়া তো ভীষণ কষ্ট পায়। কাং বলে, সে সবসময় চাইতো তোমরা দুজন যেন সুখে থাকো। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর চ্যান আর জিয়া ট্যাক্সিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পুরো পথ দুজনের কেউ একটি কথা বলে না। দুজনের মনে অনেক কথা ছিল, কিন্তু কেউ মুখে প্রকাশ করতে পারছিল না। কিছুক্ষণ পর চ্যান বলে, তুমি তো অনেক ধরনের কোর্সই বেছে নিতে পারতে, তাহলে ওডিটি কেন বেছে নিলে? আর এখন আমি যদি বলি এই কাজটা ছেড়ে দাও, তাহলে কি ছেড়ে দিবে? জিয়া বলে, এত চিন্তা করো না, আমি সবকিছু সামলে নিতে পারবো, এটা এত বড় কোনো সমস্যা নয়। চ্যান তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি ওডিটি কেন বেছে নিলে? তখন তো জিয়া অনেক রেগে বলতে থাকে, 6 বছর আগে তুমি আমার অনুমতি ছাড়াই আমার কলেজ আর আমার মেজর ঠিক করে দিয়েছিলে, আর এখন তুমি আমার চাকরিটাও ঠিক করতে চাও? তুমি কে যে আমার জীবনে এত বড় বড় সিদ্ধান্ত নিবে? চ্যান জানায় সে এসব কিছু করেছিল জিয়ার নিরাপত্তার জন্য, কারণ তখন তার জীবন ঝুঁকির মধ্যে ছিল। তখন জিয়া উল্টো তাকে প্রশ্ন করে, তুমি নিজেই তো মিস্টার জ্যাং এর মতো একজন বিপজ্জনক মানুষের হয়ে কাজ করো, সেটা কি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা নয়? চ্যান বলে, এ দুটো পরিস্থিতি এক নয়। জিয়া বলে, আমরা দুজনই নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছি, এই সত্যিটাই কেউই অস্বীকার করতে পারবে না। চ্যান তখন অনেকটা ইমোশনাল হয়ে বলতে থাকে, আমার তো নিজের জীবনের কোনো পরোয়া নেই, আমি শুধু চাই তুমি নিরাপদে থাকো। তুমি যদি ভালো আর নিরাপদে থাকো, সেটাই আমার কাছে সবকিছু। চ্যানের এই কথা শুনে জিয়াও খুব ইমোশনাল হয়ে যায় আর বলে, তুমি আমার পড়াশোনার সিদ্ধান্ত বদলে দিয়েছিলে, আমাকে হেয়ার সিটিতে পাঠিয়ে দিয়েছিলে, আর সবকিছুর নাম দিয়েছিলে আমার নিরাপত্তা। তুমি চেয়েছিলে আমার জীবনটা ভালো হোক, কিন্তু তুমি নিজে এখানে থেকে নিজের জীবনটাই নষ্ট করে দিলে। তুমি কি নিজেকে এতটাই মূল্যহীন মনে করো? চ্যান বলে, আমার জীবনটা অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে, আমার জন্য আর কোনো সুন্দর ভবিষ্যৎ নেই। জিয়া তো তার কথা কোনোভাবেই মানতে চায় না। সে বলে, যদি সত্যি তাই হয় তাহলে একটা কাজ করে দেখাও। তারপর জিয়া চ্যানকে চ্যালেঞ্জ করে বলে, যদি এতই সাহস থাকে তাহলে এখনই আমাকে কিস করো। চ্যান কিছুই করতে পারে না। জিয়া তাকে একদম অকাজের মানুষ বলে সেখান থেকে চলে যেতে নেয়। ঠিক তখনই চ্যান তাকে ধরে কিস করে ফেলে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখি চ্যান তার হাতের আঘাতটা পরীক্ষা করছে। ঠিক তখনই কাং তাকে বলে, এখন কি তোমার হাতে ব্যথা একটু কমেছে? তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায়। গত 3 মাস ধরে চ্যান পুলিশ স্টেশনে হওয়া সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেশনগুলোতে উপস্থিত হয়নি। এই শুনে চ্যান বলে, আমি কাউন্সিলিং এ যাব না। কাং তো চ্যানের দুর্বলতা খুব ভালোভাবেই জানতো। সে বলে, ঠিক আছে, তাহলে আমি জিয়াকে ডেকে আনছি, হয়তো সেই তোমাকে রাজি করাতে পারবে। জিয়ার নাম শুনে চ্যান সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি আজ রাতেই কাউন্সিলিং এ যাব। এটা শুনে কাং হেসে বলে, প্রতিবারই আমি এই কৌশল ব্যবহার করি আর প্রতিবারই সেটা কাজ করে।
তারপর জিয়া চ্যানের ক্লাবে আসে, সঙ্গে সবার জন্য দুপুরের খাবারও নিয়ে আসে। খাবার খাওয়ার সময় সবাই একসঙ্গে গল্প করতে থাকে। পুরো পরিবেশটাই ছিল বেশ আনন্দময়। খাওয়া শেষ হওয়ার পর কাংয়ের অফিস থেকে জরুরি একটা ফোন আসে, তাই তাকে দ্রুত ফিরে যেতে হয়। যাওয়ার আগে জিয়া তাকে একটি স্ন্যাক্সের প্যাকেট দেয়। প্যাকেটটি দেখে কাং বলে, এটা তো অনেক পুরনো একটি ব্র্যান্ড, আমি ভেবেছিলাম এটা হয়তো এখন আর বাজারেই নেই। জিয়া বলে, পুরনো জিনিসের স্বাদ এত সহজে বদলানো যায় না। তার পরের সিনে দেখা যায় চ্যান পুলিশ স্টেশনে কাউন্সিলের জন্য যায়। ভিতরে যাওয়ার আগে মিস্টার কাং তাকে একটি ক্যাপ আর মাস্ক পরিয়ে দেয়। তারপর স্নেহের সঙ্গে বলে, ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে। কাউন্সিল করার সময় চ্যানকে তার ঘুম এবং মানসিক অবস্থা সম্পর্কে কয়েকটি প্রশ্ন করা হয়। তিনি তাকে মনে করিয়ে দেয় এই কাউন্সিলিং তার নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুলিশকে তথ্য দিয়ে সে নিজের জীবনকে বড় ঝুঁকির মধ্যে ফেলেছিল। কাউন্সিলিং শুরু হতেই চ্যানের চোখের সামনে তার অতীতের ভয়ঙ্কর স্মৃতিগুলো ভেসে ওঠে। তার কানে যেন একটি কণ্ঠস্বর ভেসে আসে, চ্যান তুমি এখন নিজের দেশে ফিরে এসেছো, এখন তুমি নিরাপদ, কিন্তু এখনো তুমি তোমার দুঃস্বপ্ন আর অতীতের স্মৃতির মধ্যে আটকে আছো। এবার সময় এসেছে সেই স্মৃতিগুলোকে পিছনে ফেলে নতুন করে জীবন শুরু করার। এই কথাগুলো ধীরে ধীরে চ্যানের মন ছুঁয়ে যায়, আর কাউন্সিলিং চলাকালীন তার মানসিক অবস্থাও আগের চেয়ে অনেকটা স্থির হয়ে যায়। এদিকে জিয়া পুলিশ স্টেশনে এসে কাংয়ের সঙ্গে দেখা করে। কিছুক্ষণ পর চ্যান কাউন্সিলিং শেষ করে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে জিয়া তার জন্য ওয়েট করছে। তারপর দুজন একে অপরের হাত ধরে একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজকে তারা বাইকে করে যাচ্ছিল। চ্যান আর জিয়া তো একসঙ্গে এই বাইক রাইডটা খুবই উপভোগ করছিল। রাইডের সময় জিয়ার মনে পড়ে যায় কাংয়ের সাথে বলা তার আগের কথাগুলো। চ্যান যে কাউন্সিলিং নিচ্ছিল সেটা জানার পর জিয়া কাংকে জিজ্ঞাসা করে চ্যান কেন কাউন্সিলিং নিচ্ছে। কাং বলে, আমি এই বিষয়টা বলতে পারবো না, যদি চ্যান নিজে চায় তাহলে সে নিজেই তোমাকে সব বলবে। তারপর জিয়া চ্যানের এক বন্ধুর কাছে যায়। সে চ্যানের অতীত সম্পর্কে জানতে চায়। প্রথমে চ্যানের বন্ধু কিছুই বলতে রাজি হয় না, কিন্তু জিয়া বারবার অনুরোধ করাতে শেষ পর্যন্ত সে সত্যিটা বলে দেয়। তবে আমাদেরকে দেখানো হয় না যে এখানে চ্যানের বন্ধু আসলে জিয়াকে কি বলেছে, সেটা হয়তো আমরা পরে জানতে পারবো। অন্যদিকে চ্যান মিস্টার জ্যাং এর সঙ্গে দেখা করে। মিস্টার জ্যাং তাকে কয়েকটি ছবি দেখিয়ে বলে, ইদানিং আমাদের কোম্পানি অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। হিয়ার সিটির অডিট বিভাগ আমাদের কোম্পানির তদন্ত করছে, আমি চাই তুমি এই বিষয়টা দেখো। চ্যান বলে, ঠিক আছে, আমি বিষয়টা সামলে নিব। রাতে চ্যানের বন্ধু তাকে জানায়, আজ জিয়া আমার কাছে এসেছিল, সে তোমার অতীত সম্পর্কে জানতে চেয়েছিল, তাই আমি বাধ্য হয়ে সবকিছু বলে দিয়েছি। এই শুনে চ্যান বলে, তুমি ঠিকই করেছো, একদিন না একদিন আমাকে তো জিয়াকে সব সত্যিটা বলতেই হতো, শুধু বুঝতে পারছিলাম না কিভাবে কথাটা শুরু করব। তারপর চ্যান বাড়ি ফিরে জিয়াকে বলে, তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু আমি চাই তুমি জ্যাং আর হংয়াং কোম্পানির তদন্ত বন্ধ করে দাও। জিয়া বলে, আমার কিছুই জানার দরকার নেই, আমি শুধু চাই আজ তুমি যেন শান্তিতে ঘুমাতে পারো। রাতে চ্যান যখন ঘুমিয়ে পড়ে তখন জিয়া তার কাছে গিয়ে আলতো করে তার গায়ে কম্বল জড়িয়ে দেয় আর মৃদু সুরে বলে, আমি একদমই জানতাম না তোমার জীবনে এত কষ্ট আর এত যন্ত্রণা লুকিয়েছিল। অন্যদিকে আমরা তুনির পার্লারে একটি অদ্ভুত লোককে দেখতে পাই। সে তো সেখানে এসে সব কাস্টমারকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তখনই তুনি সেখানে এসে লোকটিকে হুমকি দিয়ে বলে, এখনই এখান থেকে চলে যাও, তা না হলে আমি পুলিশ ডাকবো। এমন সময় একটি ছোট্ট বাচ্চা দৌড়ে এসে তুনিকে জড়িয়ে ধরে, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখি জিয়া একটি বিশেষ নাটক দিচ্ছিল। সে চ্যানকেও সেখানে আসতে বলছিল, কিন্তু চ্যান মেসেজ করে জানায় জরুরি কাজের জন্য সে আসতে পারবে না। এদিকে চ্যান তুনির সেলুনে গিয়ে ওই লোকটিকে মারধর করে সেখান থেকে বের করে দেয়। তারপর দ্রুত গাড়ি নিয়ে জিয়ার কাছে চলে আসে। সেখানে জিয়া চ্যানের সঙ্গে একটি ছেলের পরিচয় করিয়ে দিয়ে বলে, এটা আমার ভাই। চ্যান মজা করে বলে, আমি কিন্তু ওর আপন ভাই না। তারপর জিয়া চ্যানের সঙ্গে সিনিয়রের পরিচয় করিয়ে দেয় আর বলে, উনি আমার বস। জিয়া জিজ্ঞাসা করে, আপনি এত দ্রুত এখানে কিভাবে এলেন? সিনিয়র বলে, আজ দুপুরের ফ্লাইটে এসেছি। হোটেলের ফ্রন্ট ডেস্ক থেকে জানতে পারলাম এখানে একটি বিশেষ নাটক হচ্ছে, তাই সেটা দেখতে চলে এলাম। তারপর সবাই মিলে তাকে হোটেলে পৌঁছে দেওয়ার কথা বলে। প্রথমে সিনিয়র রাজি হয় না, কিন্তু চ্যান বলে, হোটেল তো আমার পথেই পড়বে, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। এটা শুনে সিনিয়র রাজি হয়ে যায়। হোটেলে পৌঁছানোর পর সিনিয়র জিয়াকে বলে, একটা জরুরি ব্যবসায়িক বিষয়ক কথা বলতে হবে, তুমি রুম নাম্বার 2502 চলে আসো। জিয়া যখন সেখানে যেতে নেয় তখন চ্যান জিজ্ঞাসা করে, এত রাতে হোটেলের রুমে এমন কি জরুরি কাজ আছে? জিয়া তাকে বুঝিয়ে বলে, এটা আমার কাজেরই একটা অংশ, কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তারপর সে চ্যানকে বলে, তুমি বাড়ি চলে যাও, আমার জন্য অপেক্ষা করো না, এই মিটিং কতক্ষণ চলবে সেটা আমি জানি না। কিন্তু চ্যান বাড়ি না গিয়ে
গিয়ে হোটেলের বাইরে দাঁড়িয়ে জিয়ার জন্য ওয়েট করতে থাকে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও জিয়া তো আসছিল না। এতে করে চেনের তো ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সরাসরি সিনিয়রের রুমে চলে আসে। সেখানে গিয়ে অজুহাত দিয়ে বলে, আমি বাড়িতে স্যুপ বানিয়ে রেখেছি, জিয়া যদি এখনই না যায় তাহলে স্যুপটা ঠান্ডা হয়ে যাবে, বাকি কাজ তো কালও করা যাবে। চেনের কথা শুনে জিয়া তার সঙ্গে বাড়ি ফিরে আসে। পরের দিন সিনিয়র সবার জন্য উপহার নিয়ে আসে। উপহার পেয়ে সবাই তো খুব খুশি হয়ে যায়। তারপর তিনি ডিংকে নিজের অফিসে ডেকে ফাইন্যান্স রিপোর্ট সম্পর্কে জানতে চায়। তিনি বলে, রিপোর্ট এখনো অসম্পূর্ণ, এখানে ট্যাক্স আর ক্যাশ ফাইল নেই কেন? ডিং বলে, হগিয়ান কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট বলেছে ট্যাক্স অফিসার আবারও রিভিউ করবে, তাই তারা ট্যাক্স আর ক্যাশ ফাইলগুলো নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছে। অন্যদিকে চেন জিয়াকে অফিস থেকে নিতে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে জিয়ার সিনিয়র একসঙ্গে অফিস থেকে বের হচ্ছে। এটা দেখে চেনের তো ভীষণ হিংসে হয়। জিয়া তাকে জানায়, আমি আর সিনিয়র একসঙ্গে ডিনারে যাচ্ছি। এই কথা শুনে চেন বলে, তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব, যেহেতু উনি তোমার বস, তাই তাকে ভালোভাবে আপ্যায়ন করা আমারও দায়িত্ব। আজকের ডিনার আমার পক্ষ থেকে হবে। তারপর চেন জিয়ার সিনিয়র একসঙ্গে ডিনার করতে যায়। ডিনারের সময় তো চেন জানতে পারে জিয়ার সিনিয়র এক সময় একে অপরকে ডেট করত। এই কথা শোনার পর চেনের তো জেলাসের সাথে সাথে অনেক বেশি রাগও হচ্ছিল। সে বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলো, তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল বিষয়টা সে মোটেও ভালোভাবে নিতে পারছিল না। যাই হোক, ডিনার শেষ হওয়ার পর চেন আর জিয়া একসঙ্গে বাড়ি ফিরছিল, কিন্তু পুরো রাস্তা জুড়ে চেন জিয়াকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলতে শুরু করে। জিয়া তার অভিমান বুঝতে পেরে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এভাবে ইগনোর কেন করছো? চেন বলে, আমি তোমাকে ইগনোর করছি না। জিয়া বুঝতে পারে সিনিয়রের বিষয়টা চেনের খারাপ লেগেছে, তাই সে জিজ্ঞাসা করে, তুমি কি আমার আর সিনিয়রের সম্পর্কে কিছু জানতে চাও? চেন তো নিজের রাগ কন্ট্রোল করে বলে, আমার কিছু জানার দরকার নেই, আমি শুধু জানি সে এখন তোমার এক্স। পরের দিন আমরা দেখি ইয়ান আর তার গার্লফ্রেন্ড একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে উঠেছে। তাদের কাজে চেনও সাহায্য করছিল। আসলে খুব তাড়াতাড়ি ইয়ান আর তার গার্লফ্রেন্ড বিয়ে করতে চলেছে। ঠিক তখনই হঠাৎ তার গার্লফ্রেন্ডের বাবা মা সেখানে চলে আসে। তারা তো ইয়ানের উপর খুব রেগেছিল। এই বিয়েতে তারা তো একদমই রাজি ছিল না, কারণ তাদের ধারণা ইয়ানের কোনো ভালো স্থায়ী চাকরি নেই, তাই সে তাদের মেয়েকে সুখে রাখতে পারবে না। সেই সময় চেন হঠাৎ ইয়ানকে বস বলে ডেকে ওঠে আর বলে, বস চলুন, পুল হলে একটু কাজ আছে। এটা শুনে ইয়ানের গার্লফ্রেন্ডের বাবা মা তো অবাক হয়ে যায় আর ভাবে, ইয়ান আবার কিসের বস? তখন চেন তাদেরকে জানায়, এখন এ পুল হলের নতুন মালিক হলো ইয়ান। ইয়ান সঙ্গে সঙ্গে বুঝে যায় চেন তার বিয়েটা বাঁচানোর জন্যই এমনটা বলছে, তাই সেও অভিনয় করে বলে, হ্যাঁ, এখন আমি নিজের ব্যবসায় দেখাশোনা করছি, আসুন আপনাদের পুরো হলটা ঘুরে দেখাই। তারপর ইয়ান তাদের পুরো হলটা ঘুরিয়ে দেখায়। সবকিছু দেখে তার গার্লফ্রেন্ডের বাবা মা তো অনেক খুশি হয়ে যায়, আর অবশেষে তারা দুজনের বিয়েতে রাজিও হয়ে যায়। এতে করে ইয়ান আর তার গার্লফ্রেন্ডের আনন্দের তো সীমাই থাকে না। বাবা মা চলে যাওয়ার পর দুজন খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু চেন তো সত্যি সত্যি পুল হলটি ইয়ানের নামে করে দেয়। সে ইয়ানকে বলে, তুমি সবসময় একটা স্থায়ী আর সুখের জীবন চেয়েছিলে, এখন থেকে সবকিছু তোমার। এই দেখে তারা সবাই তো একদম ইমোশনাল হয়ে যায়, আর ইয়ান চেনকে ধন্যবাদ জানায়। তারপর আমরা দেখি জিয়ার তার অডিট টিম ইয়ানের কোম্পানির একটি মিটিং এ রয়েছে। ঠিক তখনই চেন সেখানে এসে জানায় মিস্টার জ্যাং তাকে মিংটং কোম্পানির দায়িত্ব দিয়েছে। তারপর মিটিং শুরু হয়। মিটিং এ জিয়া অডিট টিমের প্রতিনিধি হিসেবে মাংটং কোম্পানির সব সমস্যা আর দুর্বলতার কথা সবার সামনে তুলে ধরে। জবাবে চেন আত্মবিশ্বাসের সাথে বলে, এই সব সমস্যার সমাধান সে করে দেখাবে। তখনই সিনিয়র বলে, আপাতত এখানেই মিটিং শেষ করা যাক, কোম্পানির ভিতরের সমস্যাগুলো সমাধান হয়ে গেলে আবারও নতুন করে মিটিং করা হবে। মিটিং শেষ হওয়ার পর চেন অডিট টিমের সবার জন্য কফি নিয়ে আসে। তারপর সে জিয়াকে বাইরে ডেকে নিয়ে যায়। বাইরে এসে চেন হেসে জিজ্ঞাসা করে, আজকে আমাকে কেমন লাগছে? জিয়া তো মুচকি হেসে তাকে নিজের কাছে ডাকে এবং তার টাইটা ঠিক করে দিতে থাকে। তারপর জিজ্ঞাসা করে, তুমি আগে আমাকে বলনি কেন যে এখানে কাজ করবে? চেন বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তারপর রাতের বেলা দুজন তো বাসার মধ্যে খুব সুন্দর একটা রোমান্টিক সময় কাটাচ্ছিল। জিয়া হেয়ার ড্রায়ার দিয়ে চেনের চুল শুকিয়ে দিচ্ছিল আর দুজন গল্প করছিল। কথা বলতে বলতে জিয়া চেনের অনেকটাই কাছে চলে আসে। জিয়াকে এতটা কাছ থেকে দেখে চেন এত বেশি নার্ভাস হয়ে যায় যে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। জিয়া বলে, তোমার নাক দিয়ে তো রক্ত পড়ছে, কি হয়েছে তোমার? চলো হসপিটাল নিয়ে যাই। চেন বলে, তেমন কিছুই না, হসপিটাল যেতে হবে না। যাই হোক, পরের সিনে আমরা অডিট টিমের 2 সদস্যকে ডিনার করতে আসতে দেখি। হঠাৎ করেই তারা সেখানে জিয়াকে দেখতে পায়। তারা জিয়ার সাথে কথা বলতে এগিয়ে আসে।
এটা দেখে চিয়ান তো তাড়াতাড়ি লুকিয়ে পড়ে যাতে তারা তাকে দেখতে না পায়। কথা বলতে বলতে জিয়ার এক বন্ধু জানায় সিনিয়র তো খুব দামি একটা ব্যাগ কিনেছে। তারপর মজা করে জিজ্ঞাসা করে তুমি কি জানো সেটা কার জন্য কিনেছে? জিয়ার সঙ্গে সঙ্গেই বলে ওঠে এই মাসে তো তার মায়ের জন্মদিন, মনে হয় ওনার জন্যই কিনেছে। এই শুনে তার বন্ধু অবাক হয়ে বলে ব্রেকআপের তো 1 বছর হয়ে গিয়েছে, তারপরও এখনো তুমি তার এত ছোট ছোট বিষয়ে মনে রেখেছো? এই কথাগুলো চিয়ানো শুনে ফেলে আর তার অনেক বেশি জেলাস হতে থাকে। সবশেষে তাদের সাথে কথা বলা শেষ করে জিয়া তো চিয়ানের কাছে চলে আসে আর দুজনে মিলে হারবার ড্রিঙ্কস খেতে খেতে বাসায় চলে যাচ্ছিল। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। পরের পর্বগুলো দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।